ক্রিস্টাল স্ট্রাকচার বের করার জন্য একটা মেথড করেছিলাম আগে, 4টে মেথড বলেছিলাম, তার মধ্যে 3টে তোমাদের সিলেবাসে রয়েছে, একটা তার মধ্যে পড়িয়েছি। সেটার নাম কি? পেলে উপাসনাকে? বেশ, ঠিক আছে, আমি একটু লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, ও দেখলে নিশ্চয়ই জয়েন করে নেবে। আমরা আপাতত শুরু করি। আগের দিনে মেথডটাকে মনে নেই কারোর? আলাপন পাউডার কি একটা, ঠিক আছে, ওটা দেখবে ভালো করে। পাউডার পড়িয়েছিলাম কি? যাই হোক, ঠিক আছে, দেখবে 4টে মেথড এর মধ্যে প্রথম মেথডটা আমি পড়িয়েছিলাম, এইটা হচ্ছে আজকে সেকেন্ড মেথড, যার নাম হচ্ছে রোটেটিং ক্রিস্টাল মেথড। এবং নামটা শুনেই আমরা বুঝতে পারছি এসছে উপাসনা। হ্যাঁ উপাসনা, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। ঠিক আছে। আগের দিন আমরা কোনো একটা মেথড করেছিলাম ক্রিস্টাল স্ট্রাকচার বের করার, হ্যাঁ দাদা। মনে আছে নামটা? প্রাক্স করাচ্ছিলে, দাঁড়াও দাদা, আমি খাতাটা একটু খুলি। আমি ঘুমাচ্ছিলাম, উঠলাম সবে। আচ্ছা আচ্ছা, দেখো দেখি খাতাটা খুলে। এখনো খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা ছেড়ে দাও, পরে খুঁজো। আচ্ছা, আমরা সেকেন্ড একটা মেথড যেটা পড়ছি ক্রিস্টালাইন স্ট্রাকচার বের করার, মেথডটা হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার বের করার মেথড। তো 4খানা মেথড আমরা নাম আর কি জেনেছিলাম, তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড মেথড, যার নাম হচ্ছে রোটেটিং ক্রিস্টাল মেথড। নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে জিনিসটা মোটামুটি কি হতে চলেছে, নামটা থেকেই বোঝা যাচ্ছে যে রোটেটিং ক্রিস্টাল, মানে আমরা ক্রিস্টাল আছে, সেই যে ক্রিস্টালটা আর কি আমরা স্ট্রাকচার বার করতে চাই, সেই ক্রিস্টালটাকে আমরা রোটেট করব, রোটেট করে কিছু একটা আর কি করব। ঠিক আছে, তো এইটা হলো আমার স্কিমেটিক ডায়াগ্রাম। এখানে কি কি আছে জাস্ট আমি বলে দিই। সেটা বলার আগে প্রথমে একটা জিনিস বলে দিই, রোটেটিং ক্রিস্টাল মেথডটা কিন্তু
সিঙ্গেল ক্রিস্টাল এরকম কোনো স্যাম্পেলের আমি যদি ক্রিস্টালাইন স্ট্রাকচার বের করতে চাই, সেইটা আমি রোটেটিং ক্রিস্টাল মেথড দিয়ে করতে পারবো। ঠিক আছে, রোটেটিং ক্রিস্টাল মেথডটা ইউজ হয় কিসের জন্য? সিঙ্গেল ক্রিস্টালের স্ট্রাকচার অ্যানালাইজ করার জন্য। আচ্ছা, ছবিতে দেখতে পাচ্ছ সবকিছু মোটামুটি একটা সিলিন্ডার রয়েছে, যার একদিকটা দিয়ে এক্স রে ঢুকবে কলিমিটারের মধ্যে দিয়ে, আর একটা দিক দিয়ে এক্স রে বেরোবে। এখানে কথাটা খেয়াল করো, আনডেভিয়েটেড এক্স রে। ঠিক আছে, স্বাভাবিকভাবে এখান দিয়ে ঢুকে যদি ডেভিয়েট না করে তবেই আর কি তো এখান দিয়ে বেরোতে পারবে, ডেভিয়েট করে গেলে তো হয়ে গেল। আমি ছবিটা আঁকতে হ্যাঁ, লাউ ডিফ্রাকশনটা তো একটা মেথড ঠিক না, মানে একটা ক্যালকুলেশন, ও ওইভাবে ক্যালকুলেশনটা করেছিল। সে কি আচ্ছা, হ্যাঁ আচ্ছা, চারটে মেথড আমি বলেছিলাম, মানে পয়েন্ট করে চারখানা নাম, সেইটা কি কি আছে লেখা? ঠিক আছে ঠিক আছে, থাক তো। হ্যাঁ, ওই চারটে নামের মধ্যে প্রথমটা আমি করিয়েছিলাম, সেকেন্ডটা হচ্ছে রোটেটিং ক্রিস্টাল মেথড। এইবার যাই হোক, দেখি এখানে আমি ছবিটা আঁকতে একটু আমার গন্ডগোল হয়েছে। এই ক্রিস্টালটা এটার আর কি এই এক্স রে সোজাসুজি যাবে আর কি। ঠিক আছে, বড় করে দিলেই হয়ে যাবে। তো এখান দিয়ে এই ক্রিস্টালের যে এক্স রে গুলো ডেভিয়েট হবে না এই ক্রিস্টাল দ্বারা, সেগুলো এখান দিয়ে বেরিয়ে যাবে। এবং যেগুলো ডেভিয়েট, এইখান দিয়ে এক্স রে ঢুকে ধরো ডেভিয়েট হলো, এইখানে চলে গেল, কোনটা এখানে চলে গেল। তো আমরা এই সিলিন্ডারটার গায়ে একটা ফটোগ্রাফিক ফিল্ম এরকম ওই সিলিন্ডার ভাবেই আর কি লাগানো আছে। তো ওই ফটোগ্রাফিক ফিল্মে গিয়ে এক্স রে গুলো পড়লে ওইখানে আমার স্পট তৈরি হবে, এবং সেইটাকে অ্যানালাইজ করে আমরা পাবো। এখানে আরেকটা জিনিস বলার, এই সিলিন্ডারটা আর এই যে ক্রিস্টালটা রেখেছি বা এই রোটেটার যাই বলো, এইটা কিন্তু কনসেন্ট্রিক হবে, মানে সেন্টারটা একই আর কি, দুটোর কমন। ঠিক আছে, অবশ্যই এটা একটা হলো মেটালিক সিলিন্ডার। ঠিক আছে, আচ্ছা, এমন ভাবে অ্যারেঞ্জমেন্টটা করা হয় যে অন্য কোনো লাইট যাতে না পড়ে। অন্য কোনো লাইট পড়লে তো সেই লাইটগুলো ফটোগ্রাফিক ফিল্মে গিয়ে ছাপ ফেলে দেবে, তাহলে তো আমার কাজটাই হলো না। ঠিক আছে, তো প্রপার ক্যাপ দিয়ে একদম সেটাকে বাইরের লাইট যাতে না কোনোভাবে এন্টার করে সেইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। শুধু দুটো পার্ট খোলা রাখা হয় এক্স রে যাওয়া আর এক্সিট করার জন্য। ঠিক আছে, আচ্ছা। দাদা ওই অসিলেশন এন্ড রিনজার ওইটার কথা বলছিলে কি? অসিলেশন এন্ড লাউ মেথড, রোটেটিং ক্রিস্টাল মেথড, আর অসিলেশন এন্ড আর একটা কি একটা বলছিলে দাদা, ওই হ্যাঁ, মেথডটা চারখানা মেথডে বলেছিলাম। লাউ ফার্স্ট মেথডটা, সিঙ্গেল ক্রিস্টাল স্যাম্পেলের উপর একটা ওই মোটামুটি ওর আহ, ওই হ্যাঁ একটা আমি প্রত্যেকটা একটা ডায়াগ্রাম চার্ট মতো করে দেখিয়েছিলে। বলেছিলাম। ওই প্রথম যেটা আর কি আলাপন বললো, যেটা লাউ মেথড, মানে ও শিওর ছিল না যে ওটা কোনো মেথড কিনা, মানে এক্সপেরিমেন্টাল যে মেথডটা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে সেইটা। এইটা হচ্ছে 2 নম্বরে লেখা আছে দেখো, রোটেটিং ক্রিস্টাল মেথড, তাই তো? হ্যাঁ দাদা, আর 3 নম্বরে ওই অসিলেশন। হ্যাঁ, ওইটা তোমাদের সিলেবাসে নেই। আমরা আবার 2 এর পর চলে যাব 4 নম্বর, পাউডার ডিফ্রাকশন, আচ্ছা তাই দাদা, তো? আচ্ছা, হুম। তাহলে আলাপন ঠিকই বলেছিলে, কিন্তু তুমি অজান্তে ঠিক বলে ফেলেছো, তাই তো? বেশ বেশ বেশ, ওটা কি আমি ছবি টবি কিছু এঁকেছিলাম স্কিমেটিক্যালি? ঠিক আছে, আমারও এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে এই হলো ব্যাপার এইখানকার। আর এবার হচ্ছে এই যে সিলিন্ডারের ইনার যে সার্কামফারেন্সটা, এটা মোটামুটি রাখা হয় 180 মিলিমিটার। ঠিক আছে, আর হচ্ছে এই সিলিন্ড্রিকাল যে আমার ক্যামেরা রাখা হয়েছে সেটা ওই, এটা জেনারেলি 180 মিলিমিটার রাখা হয়, জেনারেলি ওই 360
মিলিমিটার বাই 1 অথবা 2, মানে এন এন হচ্ছে 1 অথবা 2, তো জেনারেলি এখানে 2 রেখে আর কি জিনিসটা করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এক্স রেটা আমরা পাঠাচ্ছি এটা কিন্তু অবশ্যই মনোক্রোমাটিক। মনোক্রোমাটিকের অর্থ কি জানো, কেউ বলতে পারবে? সিঙ্গেল ফ্রিকোয়েন্সির, কি 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 মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সির, একদম একদম একটাই মাত্র ফ্রিকোয়েন্সি থাকবে, অথবা উল্টো দিক থেকে বলতে গেলে একটাই মাত্র ওয়েভলেন্থ থাকবে। সেরকম পার্টিকুলার একটা ওয়েভলেন্থের যে কোনো জিনিসকেই আমরা মনোক্রোমাটিক বলি, অন্য কোনো ওয়েভলেন্থ এখানে মিশে থাকবে না। আচ্ছা, তো আমরা সেই মনোক্রোমাটিক এক্স রে পাঠাচ্ছি, পাঠিয়ে এই জিনিসগুলো করছি। ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন, এই যে ক্রিস্টালটা এমন ভাবে মাউন্ট করতে হবে যেন এই যে এর যে আমার অ্যাক্সিস গুলো, অ্যাক্সেসটা সেটা হচ্ছে আমার এই, এটাকে রোটেটিং আর কি স্পিন্ডেল বলা হয়, ঠিক আছে, রোটেটিং স্পিন্ডেলের সাথে প্যারালাল থাকবে, ঠিক আছে। এইবার যখন এই ক্রিস্টাল, যে কোনো এই ক্রিস্টাল অ্যাক্সিসের যে কোনো একটা অ্যাক্সিস, ঠিক আছে, যখন রোটেশন অ্যাক্সিসের মানে রোটেশন অ্যাক্সিস হবে, ঠিক আছে, তখন যে ডিফ্র্যাকশন প্যাটার্ন গুলো আমরা পাবো সেটা মানে অনেকটা ইজি ডিফ্র্যাকশন, আমরা সেটাকে ইজিলি ইন্টারপ্রেট করতে পারবো। আচ্ছা, কেমন ভাবে হয় আর একটু আমি দেখাচ্ছি, মানে এক্স্যাক্টলি জিনিসটা কেমন। এই তো আমার সিলিন্ডারটা, আমার ধরো এইখানে জিনিসটা আমার এই পয়েন্ট আমার ক্রিস্টালটা রয়েছে, তো এক হতে পারে এই রকমই, মানে এইভাবে ডেভিয়েট হতে পারে এক্স রে গুলো, অথবা এর থেকে এরকম বড়ও তো হতে পারে, মানে উপরে আমার, আমি ওই ইয়েটাকেই প্লেনটাকেই করে দিই, এরকমও হতে পারে, উপর দিকেও যেতে পারে, যে কোনো দিকে ডেভিয়েট হতে পারে, ঠিক আছে, নিচের দিকেও তেমন। তাহলে দেখো একটা কোণ মতো সৃষ্টি হচ্ছে, কোণ সৃষ্টি হচ্ছে না একটা, নিচের দিকেও তাই। আচ্ছা, এবার বলি, যদি রোটেশন যে এক্সিসটা আমার, সেইটা ক্রিস্টাল অ্যাক্সিসের যে কোনো একটার সাথে যদি আমার কয়েনসাইড করে যায়, তাহলে কি কি হতে পারে? L equal to 0, L equal to 1, L equal to -1, আমি বলছি প্রত্যেক কটা কি জিনিস। এক নম্বর যেটা হতে পারে, রোটেশন অ্যাক্সিসের প্যারালেলে যে প্লেনটা আমার আছে সেটা হরাইজন্টাল প্লেনে ডিফ্র্যাক্ট করছে, যেটা L equal to 0 আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার এই যে এটা তো গোল করে ফটোগ্রাফিক প্লেট, ফিল্মটা আর কি সিলিন্ড্রিক্যাল টাইপের গোল করে রাখা আছে। এবার তুমি ভাবো না, একটা সিলিন্ডারের ভেতর যদি তুমি গোল করে কাগজটা ঢুকিয়ে দাও, সেই কাগজটা ধরো বের করে যদি তুমি খোলো, তাহলে আলটিমেটলি তো সেটা এরকম একটা কাগজ হবে, এটাকেই তো তুমি গোল করে রোল করে ওর ভেতর ঢুকিয়েছিলে, তাই তো। তো এখানে সেটা যদি আমার হয়, স্পটগুলো এই বরাবর হরাইজন্টাল বরাবর যাবে, ঠিক আছে, তো হরাইজন্টাল একটা লাইন থাকবে আমার, ঠিক আছে, যেখানে আমার ডিফ্র্যাকশন স্পটগুলো থাকবে, ওইটাকে বলা হচ্ছে লেয়ার লাইন, ঠিক আছে। দাদা ওটাকে কি বলা হচ্ছে বললে? লেয়ার লাইন, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো যে প্লেনগুলো এই রোটেশন অ্যাক্সিসের সাথে প্যারালাল নেই, খানিকটা যে কোনো একটা কোণ করে ইনক্লাইন্ড অবস্থায় রয়েছে, তারা এই ওপর দিকে কোথাও একটা আর কি আবার স্পট তৈরি করছে। তো আমার ধরো এইটা,
এই লাইনটা ধরো এই ওপরের লাইনটা, এই লাইনটা ধরো আমার নিচের লাইন, ঠিক আছে। তো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনের উপর ডিপেন্ড করে এটা কত নিচে হবে। এটা এখানেও হতে পারে, এখানেও অন্য একটা হতে পারতো লাইন, ঠিক আছে, যদি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা আলাদা হতো। এইটা এখানে হতে পারতো, মানে সেটা ডিপেন্ড করে এই স্পটগুলো, ডিফ্রাকশন স্পটগুলো দেখা যায়, ঠিক আছে। তো এই হলো ব্যাপার এখানে। আর কি আছে এখানে বলার মতো? এখানে যদি একটা এক্সাম্পল কি যদি একটা ধরা যায়, তাহলে একটা যদি ক্রিস্টালের আমার এ বি সি তো এক্সিস, তো সি এক্সিসটা যদি আমার এক্সিস অফ রোটেশন, মানে এক্সিস অফ রোটেশনের সাথে হয়, মানে কি ওর সাথে কনসাইড করছে, তাহলে আমার মিলার ইন্ডিসেসটা কি হবে? এইচ কে এল তো হবে না, তখন জিরো হবে, ঠিক আছে। এল যখন জিরো তখন আমার এই সেন্টার স্পটটা, মানে সেন্টার যে লেয়ার লাইনটা, সেটাও তৈরি করছে। আবার যখন এইচ কে এল যখন আমার 1 হবে, সেটা আমার ওপরেরটা তৈরি করছে। এইচ কে অন্য কিছু যা কিছু হতে পারে, ঠিক আছে। -1 যখন হবে তখন এই নিচের এটা তৈরি করছে, যেটা -1 দেবো না, 1 এর মাথায় আর কি বার দেয়, ঠিক আছে। এইচ কে 1 এর মাথায় বার, যে বিলো সেন্ট্রাল লেয়ারটা এইটা তৈরি করছে। আচ্ছা, তাহলে আমি যদি বলি distance between central layer and first upward layer, যেটা উপরের যে layer, ঠিক আছে। c sin phi1 equal to lambda। c-টা কি? c-টা হচ্ছে আমার যে সি অ্যাক্সিসটার তার রিপিট যে ডিস্টেন্সটা হচ্ছে, সেটাকে আমি সি দিয়ে লিখেছি। তো এখানে সাইন phi1টা কি হয়ে যাবে? সাইন phi1 দেখো এখান থেকে তুমি ছবি থেকেই পেয়ে যাবে, সেটা হচ্ছে ওই যে ডিস্টেন্স বিটুইন সেন্ট্রাল ল্যান্ড, এটাকে যদি আমি এটাকে একটা ইয়ে দিয়ে দিই, নাম দিয়ে দিই, এটাকে ডি ধরে নিই, ঠিক আছে। তো ডি বাই রেডিয়াস অফ সিলিন্ডারটাকে আমি যদি আর ধরে নিই, আর মানে হচ্ছে রেডিয়াস অফ সিলিন্ডার। তো এখান থেকে আমি ডি, ফটোগ্রাফিক ইয়ে থেকে আমি ডি পেয়ে যাচ্ছি। রেডিয়াস অফ সিলিন্ডার তো আমি বানিয়েছি সিলিন্ডার, বা যাই হোক আমি জানি, সেটা তো ইনস্ট্রুমেন্টের আর কি স্পেসিফিকেশন। তো সেখান থেকে আমরা সাইন phi1টা পেয়ে যাচ্ছি। সাইন phi1 যখনই পেয়ে যাব, এখান থেকে আমরা সি, যেটা যে অ্যাক্সিস প্যারামিটার আমার যেটা এ বি সি, তার সিটা আমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করে নিতে পারছি। এবং মানে এটাই তো আমার চাই, অ্যাক্সিস গুলোই তো আমার চাই, আমার ক্রিস্টালাইন স্ট্রাকচার জানতে গেলে তো ওইগুলোই চাই, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি বলতে পারো আমি যদি এক্সপেরিমেন্টাল একটু নজর থেকে দেখি, ওপরটা ডিস্টেন্স মেপে ইয়ে করলে আমি সেমভাবে নিচেরটাও করতে পারি। এবার দুটো স্বাভাবিকভাবে একটু তো আলাদা হয়, এবার সেটার অ্যাভারেজ নিয়ে আমি ধরো ডিটা লিখলাম, ঠিক আছে। এগুলো এক্সপেরিমেন্টাল ব্যাপার, যদিও এটা এক্সপেরিমেন্টালই জিনিস, তো আমি তাই জন্যই তোমাকে বলছি। আচ্ছা, এটা হলো। এবার যদি আমি ওর ওপরে আরো লেয়ার পাই, আরো লাইন পাই, আমার সেইটা কি হয়ে যাবে? এইরকম আমার এটা জেনারেলাইজড আর কি, ইয়েটা, ইকুয়েশনটা, ঠিক আছে। হলো, তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি ভাবে এই যে এ বি সি এগুলো বের করতে পারি, ঠিক আছে। আর এবিসি এটা তো সি বের করলাম, এ বি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করলেই এটা সি এর সাথে সব কয়েনসাইড করেছিল, তো আমার এ এর সাথে কয়েনসাইড করালে, বি এর সাথে কয়েনসাইড করলে, যখন আমরা ফটোগ্রাফিক ফিল্মে আর কি স্পটগুলো পাবো, তখন আমরা সেখান থেকে একইভাবে এ বি সি এক্সিস গুলো বের করে নিতে পারবো।
এখান থেকে মোটামুটি এখন যখন এবিসি যদি বের করে নিতে পারি আমরা সাইজ, শেপ, কিসের ইউনিট সেল এগুলো বের করে নিতে পারবো, এবং অ্যাটমগুলো কিভাবে অ্যারেঞ্জ রয়েছে সেগুলো মানে পুরো ইনফরমেশনটাই আমরা পেয়ে যেতে পারি সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে। ওকে, চার নম্বর যে মেথডটা ছিল সেটা হচ্ছে পাউডার মেথড। আচ্ছা, এইটা মোটামুটি ওয়াইডলি ইউজ করা হয় জেনারেলি পাউডার মেথডটা, কারণ বেশিরভাগ যা স্যাম্পল ট্যাম্পেলগুলো যা হয় মোটামুটি সিঙ্গেল ক্রিস্টাল খুব কম হয়, পলিক্রিস্টালাইন বেশি হয়। আচ্ছা, সিঙ্গেল ক্রিস্টাল আর পলিক্রিস্টাল এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? কেউ বলো। আচ্ছা, না ওরকম কিছু না, আমি বলছি ধরো এই একটা আমার স্যাম্পল মেটেরিয়াল, তো আমার যে অ্যারেঞ্জমেন্টগুলো অ্যাটমের ক্রিস্টালাইন যে অ্যারেঞ্জমেন্টগুলো প্লেনগুলো, এই একটাই প্লেন রয়েছে, এগুলো তো একটাই প্লেন, একই ওরিয়েন্টেশনে প্লেন, ধরো এটা 1 1 1 প্লেন রয়েছে, এই একটাই পুরো আমি মেটেরিয়ালটা জুড়েই দেখছি সেম প্লেনই রয়ে গেছে, তো এইটাকে আমরা বলবো সিঙ্গেল ক্রিস্টাল। ঠিক আছে, আচ্ছা আমার এরকম, হ্যাঁ আচ্ছা, একটা ধরো আমার স্যাম্পেল রয়েছে, এই স্যাম্পেলে আমার প্লেনগুলো আমি দেখতে পাচ্ছি এই একই ওরিয়েন্টেশনে প্লেনগুলো রয়েছে, মানে এই প্লেনগুলো সবকটা লেট 1 1 1 প্লেন এগুলো, ঠিক আছে, বা 1 0 0 প্লেন, মানে মোট কথা একটাই প্লেন। একটা প্লেন মানে কিন্তু একটা দাগ নয়, মানে প্লেন তো অনেকগুলোই, কিন্তু একই ডিরেকশনে একই ওরিয়েন্টেশনের প্লেন, সেটা একটাই তো প্লেন বলা হয়। 1 1 1 প্লেন ধরো এখানে রয়েছে পুরো স্যাম্পেলটা পুরো মেটেরিয়ালটা জুড়েই, সেটাকে আমরা বলবো সিঙ্গেল ক্রিস্টাল মেটেরিয়াল। আবার কোনো মেটেরিয়ালে আমি এইটুকু পার্ট আমি দেখছি এই 1 1 1 প্লেন রয়েছে, আবার বাকি পার্টের ওরিয়েন্টেশনটা আলাদা দেখছি প্লেনের, এটা হয়তো 1 1 0। না, আইসোট্রপিক অ্যানাইসোট্রপিক ব্যাপারটা তো আলাদা হয়ে যাচ্ছে আবার। একটা নির্দিষ্ট ডাইরেকশন বরাবর ওর অ্যারেঞ্জমেন্টটা সেম থাকবে না, তুমি মানে ওই রকম ঠিক না, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি আইসোটপিক কথাটা কেন বললে। আইসোটপিক মানে হচ্ছে আমি যদি এই পয়েন্টে দাঁড়িয়ে থাকি, আমি যদি যে কোনো দিকে যদি আমি ঘুরি, যে কোনো দিকে আমি যদি রোটেট করি, চারিদিকটা আমি সেম দেখব, ঠিক আছে, সেইটা যদি আমি দেখতে পাই তাহলে আমি বলবো সেটা আইসোট্রপিক। এবার আমি যদি তোমাকে এই জায়গাটায় ছেড়ে দিই, তুমি তো চারিদিক ঘুরে সেমই দেখবে, এই জায়গাটা তো পুরোটাই 1 1 1 প্লেন রয়েছে, তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা আইসোটপিক কথাটা। যে কোনো পয়েন্টে সেম গল্প সেটা আলাদা, সেটা আইসোটপিক বলে না, সেটার নাম হচ্ছে হোমোজিনিয়াস, ওটাই আমি বললাম। আইসোটপিক হচ্ছে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে যে কোনো দিকে তুমি ঘুরলে তুমি যদি সেম জিনিস দেখো তাহলে বলবো সেই জায়গাটা হচ্ছে আইসোটপিক। হোমোজিনিয়াস হচ্ছে তুমি একটা দিকে মানে চলতে শুরু করলে, চলতে চলতে যদি তুমি সব সেম দেখো সেটা হবে হোমোজিনিয়াস, ঠিক আছে, ওই ওই এই ব্যাপারগুলো আলাদা আবার। আচ্ছা, আবার হ্যাঁ এটা তুমি কাইন্ড অফ বলতে পারো যে হ্যাঁ হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস কাইন্ড অফ, হ্যাঁ ওই হোমোজিনিয়াস টার্মটা তাও কাছাকাছি আসে। আচ্ছা, এটা ধরো আবার কোন দিকে, এটা এই দিকে ধরো এরকম
এটা ধরো আমার 100। তো এইটা আমার হয়ে গেল পলিক্রিস্টাল। পলি মানে হচ্ছে একাধিক, পলিক্রিস্টালাইন পলি মানে হচ্ছে একাধিক, মোনো মানে হচ্ছে বা সিঙ্গেল মানে হচ্ছে একটা। তো সে নাম শুনে বোঝা যাচ্ছে যে একই স্যাম্পেলের একই মেটেরিয়ালের মধ্যে আমার অনেকগুলো ক্রিস্টালাইন ওরিয়েন্টেশন রয়েছে, যার জন্য সেটাকে পলিক্রিস্টালাইন বলে। তো সেইখানকার স্ট্রাকচার জানার জন্য আমাদের পাউডার মেথড ইউজ করা হয়। আচ্ছা, এই আঁকাটা আমি যতটা সম্ভব এইখানে আমি আঁকার চেষ্টা করছি, আমি জানি না কতটা পারবো। ব্যাকাতারা হচ্ছে বুঝে নিও, এটা কিন্তু মানে সিমেট্রিক্যাল ভাবেই হবে জিনিস। এখান দিয়ে এক্স রে ঢুকবে, এটা হচ্ছে আমার একটা স্ক্রিন আছে লুমিনেশন, এখানে এক্স রে গুলো গিয়ে পড়বে। আচ্ছা, এটা তো আমার কলিমিটার স্বাভাবিকভাবে। আচ্ছা, এইটা আমার হচ্ছে স্পেসিমেন। স্যাম্পেলটা আচ্ছা, এখানে একটা এটার কাট থাকবে। যাই হোক, এটা হচ্ছে আমার ফিল্ম, এই ভেতরে লেয়ারটা। এইবার ধরো আমার ডেভিয়েট করলো এক্স রেটা, এটা এদিকে ডেভিয়েট করলো, এখানে মোটামুটি একটা কোন টাইপের তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে। আবার যদি বলো এটা যদি আরেকটু এইরকম ভাবে ডেভিয়েট করে, এখানে একটা কোন তৈরি হবে, ঠিক আছে, বুঝতে পারছো তো? নালে কোনটা এই বড় বল জিনিসটা, এটা একটা ধরো মানে বাইরের একটা প্রোটেক্ট ইয়ে করার, মানে একটা কভার টাইপের বলতে পারো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, আর আর কি, আর তো এখানে কিছু বলা নেই। এটা এইদিকেও ডিফ্র্যাক্টেড হতে পারে। তো মোট কথা আমার একটা মানে কিছু কোণ তৈরি হচ্ছে, ডিফ্র্যাক্টেড রে এর কোণ তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমি এটা হচ্ছে আমার মোটামুটি একটা স্কিমেটিক ডায়াগ্রাম, যদিও খুবই দেখতে বাজে হয়েছে, কিন্তু যাই হোক তোমরা বুঝলেই হলো। এবার আমি ওয়ার্কিং, আচ্ছা আমি একটুখানি জাস্ট ইয়ে করে দিই। একটা এই আমার মেটালিক সিলিন্ডার কভার যেটা, সেটা হচ্ছে, এবং এটার একটা বৈশিষ্ট্য আছে যে এর হাইট যেটা, ঠিক আছে, এটা আমি ওপর থেকে ভিউটাতে দেখাচ্ছি, এর হাইট যেটা, হাইটটা কিন্তু এর ডায়ামিটারের থেকে অনেক কম, ঠিক আছে। আচ্ছা, সেন্টারে আমার স্যাম্পেল হোল্ডার দিয়ে আমার স্যাম্পেল রাখার জায়গা, আর হচ্ছে এই হলো ব্যাপার। আর কি বলা যায় এখানে, এই স্যাম্পেল হোল্ডারটা রোটেট করা যাবে, ঠিক আছে। এক্সটার্নাল আমি যদি মোটর আর পুলি লাগিয়ে আমি রোটেট করতে পারবো।
ঠিক আছে, এখন এগুলো সবই কম্পিউটারাইজড হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট সফটওয়্যার থেকেই রোটেট করানো যায়। যাই হোক, এইখানে দুটো টিউব আছে, যেটা আমি বললাম এক্স-রে ঢুকবে, ঠিক আছে, আর একটা হচ্ছে আমার এক্সিট, যেখান দিয়ে আমার স্ক্রিন লাগানো আছে। আর একটা হচ্ছে এই ভেতরে যে আমার ফিল্মটা লাগানো আছে, এটা অবশ্যই এক্স-রে ফটোগ্রাফিক ফিল্ম, যেখানে এক্স-রে পড়লে স্পট তৈরি হয়, এবং এটা পুরোটাই এই ক্যামেরার ইনার ফেরিটা বরাবর আর কি কিন্তু লাগানো আছে। আচ্ছা, এবার আমি যদি ওয়ার্কিং প্রিন্সিপালে যাই, তাহলে এখানেও কিন্তু আমি বলবো এক্স-রেটা হচ্ছে মনোক্রোমাটিক এক্স-রে, ঠিক আছে। তো কলিমেটার দিয়ে পাঠানো হচ্ছে, কলিমেটারটা ইউজ করা হচ্ছে কিছুই না, আরো ফাইন করার জন্য, একদম ন্যারো ফাইন একটা বিম যাবে এক্স-রে, ঠিক আছে। তো এখানে আমার স্যাম্পেল রয়েছে, স্যাম্পেলটা অবশ্যই পলিক্রিস্টালাইন স্যাম্পেল, ঠিক আছে। পলিক্রিস্টালাইন স্যাম্পেলের ওপর কি এক্স-রেটা পড়ছে বিমটা, এবং তার ক্রিস্টালাইন ওরিয়েন্টেশন অনুযায়ী সে বিভিন্ন দিকে আর কি ডিফ্র্যাক্টেড হয়ে পড়ছে এক সময়। তো আমার যে পলিক্রিস্টালাইন স্যাম্পেলটা আমি এখানে দেখালাম, যে এখানে আমার স্মল যে ক্রিস্টালাইট গুলো, এগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড রয়েছে র্যান্ডম ডিরেকশনে, এবং সেটা আমি জাস্ট এখানে 3টে এঁকেছি, এখানে কিন্তু অনেক, ঠিক আছে। তার মানে যে প্রত্যেক কটা পসিবল যে ডিফ্রেকশন প্লেন, সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকছে। সবকিছু কিন্তু আমার ব্র্যাগ রিফ্লেকশন, ব্র্যাগ ডিফ্রেকশনের ওই এটা স্যাটিসফাই করছে, তো অনেকগুলোই অ্যাভেলেবেল থাকছে। তো এই যে আমার রিফ্লেকশন গুলো হবে, বা যাই বলো, ডিফ্র্যাকশন বলো, যাই বলো, ঠিক আছে, তো আমার অনেকগুলো প্যারালাল প্লেন সেট থেকে কিন্তু রিফ্লেকশন গুলো হতে থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে হতে থাকবে। আমি এখানে দেখো দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল এঁকেছি। আচ্ছা, এবার আমি এই ফটোগ্রাফিক ফিল্মটাকে আমি এবার খুলে যদি আমি এবার মেলে ধরি, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে আরো, মানে এই ছবিটা আশা করি বুঝতে পেরেছো। না, ফুল সেটআপটা স্ফেরিক্যাল নয়, কিন্তু আমার এটা আমি ওপর থেকে ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে। ফুল সেটআপটা তো একটা সিলিন্ড্রিক্যাল এরকম, মানে এরকম টাইপের, মানে একটু কমপ্লিকেটেড সেটআপ আর কি। ছবিটা যদি আমি পাই দেখাবো, বা তোমরাও সার্চ করলেই পেয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা মোটামুটি বুঝতে পেরেছো। এই জিনিসটাকে আমি আরেকটু চেষ্টা করছি 3D ভিউতে বোঝানোর। আমার এই যে ফটোগ্রাফিক ফিল্মটা, ইন্টারফারেন্স প্যাটার্নের মতো গোল গোল আসবে। দেখো না, এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে। এই যে স্যাম্পল, আমি কি বললাম, এরকম কোণ সৃষ্টি হচ্ছে, এরকম তো হচ্ছে। এবার আমি এই স্ট্রিপ, ফটোগ্রাফি যে স্ট্রিপটাকে আমি যদি এবার মেলে ধরি, সোজা করে মেলে ধরি, আমি কি দেখতে পাবো, এইরকম। আবার এইরকম একটা, মানে একটা কোণ এইটা, অন্য দিকের কোণ আবার এইটা, এবং শুধু আমরা দেখতে পাচ্ছি যে আমরা মানে ফার্স্ট অর্ডারই না, আমার সেকেন্ড অর্ডারও পেতে পারি, ঠিক আছে। যাই হোক, এবার আমি কি বলি, তো মোটামুটি মানে মানে কিরকম আলটিমেটলি আউটপুটটা আসে সেটা দেখলে এরকম আসে। আচ্ছা,
হুম 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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই হায়ার নাম্বার থাকে। হ্যাঁ হ্যাঁ তত বেশি আমি সেই ডিরেকশন আমি যখন ঘোরাবো, হ্যাঁ মাঝের ডিস্টেন্স কমবে এবং এর মধ্যেও আরো ইয়ে হতে পারে, এরকম এরকম হয়ে যায়, সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এইবার আমরা যেটা আর কি মানে ফার্স্ট অর্ডারের সাথে হায়ার অর্ডারও আমরা রিফ্লেকশন কিন্তু পাচ্ছি। এইবার আমরা মোটামুটি এটাই স্বাভাবিকভাবে ধরবো যে প্রত্যেকটা ওরিয়েন্টেশনই হচ্ছে ইকুয়ালি লাইকলি। ঠিক আছে, তো আমরা এই যে রিফ্লেক্টেড যে রেটা পাবো, তো আমরা এই রিফ্লেক্টেড মানে আমি এটা তো অ্যাকচুয়ালি 3D মানে কোণ তৈরি হচ্ছে, তো এটা এই দিকেও যেতে পারে, এই দিকেও আসতে পারে, এরকম ভাবে সব দিকেই যেতে পারে। তো ইকুয়ালি লাইকলি ধরে আমরা ভেবে নিচ্ছি একটা কোণ টাইপের। ঠিক আছে, যার এক্সিসটা হচ্ছে আমার, এই এক্সিসটা কিন্তু আমার হচ্ছে ইয়েতে লাই করছে, তোমার ইনসিডেন্ট বিমের যে ডিরেকশন সেইখানে লাই করছে, এবং তার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার গ্ল্যান্সিং অ্যাঙ্গেল থিটার দ্বিগুণ। ঠিক আছে, অবশ্যই ফর এ পার্টিকুলার সেট অফ প্লেন। এবার মানে প্রত্যেকটা সেট অফ প্লেনের এবং প্রত্যেকটা অর্ডারের কিন্তু একটা করে কোণ থাকবে, যেটা তুমি বলছি। ঠিক আছে, একটা করে কোণ থাকবে। আচ্ছা, আর কি বলা যায় এখান থেকে, এবং তো যেটা আর কি বললাম যে আর একটা জিনিস আমি যদি এইখান থেকে আমি ধরো ডিস্টেন্সটা এস মাপলাম, যা ক্যালকুলেশন আমি আসছি পরে। আচ্ছা, আর কি বলা যায়, ক্যালকুলেশনে চলে আসি। এটাকে যদি ধরো এস বলি, আচ্ছা, এটা হচ্ছে আমার ডিস্টেন্স বিটুইন টু করেসপন্ডিং আর্ক। ঠিক আছে, ফিল্মে। ঠিক আছে, ওই আর কি কোণের যে আমার ইয়েটা ডায়ামিটারটা। এবার আমার সিলিন্ড্রিক্যাল ক্যামেলার ক্ষেত্রে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল যদি আমার থিটা হয়, সেইটা কিন্তু প্রপোর্শনাল হয় এস এর সাথে। ঠিক আছে, জেনারেলি যেটা হয় থিটা ইকুয়াল টু এস বাই 4r, আর যেখানে রেডিয়াস অফ ক্যামেরা। ঠিক আছে, এবার আমার তো একটা তো এস নয়, স্বাভাবিকভাবে অনেকগুলো আমার তো আর্ক রয়েছে, তো আমার S1 S2 S3 এরকম ভাবে প্রচুর থাকতে পারে। আমার সেম ভাবে থিটা 1 ইকুয়াল টু S1 বাই 4r, R1 তো আর হবে না, আর তো একটাই ফিক্সড। থিটা 2 ইকুয়াল টু S2 বাই 4r, এরকম ভাবে চলতে থাকে। এরকম ভাবে আমার থিটা n অব্দি যেতে পারে। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা থিটা কিন্তু আমার যে আসল আমার মাদার যে ব্র্যাগ ইকুয়েশন, সেটা কিন্তু অবশ্যই ফলো করে। ঠিক আছে, এবার এইখানে আমার কি, এইখানে আমার ল্যামডাটা আমি জানি কোন মনোক্রোম্যাটিক কোন ওয়েভলেন্থের আমরা ইয়ে পাঠিয়েছি। ঠিক আছে, আর সেটা আমরা মেজার করছি, থিটা এনটাও মেজার করছি। ঠিক আছে, তো আমরা হ্যাঁ এখান থেকে ল্যামডাটা জানি, থিটা এনটা মেজার করছি। তো আমরা এখান থেকে বাকি আমার একটাই ভেরিয়েবল রয়েছে ডি, এইটা আমরা পেয়ে যাব। ডিটা কি, ডিটা হচ্ছে আমার ইন্টারপ্লেনার স্পেসিং। এই ডিটা ইন্টারপ্লেনার স্পেসিং যদি পেয়ে যাই, এবং আমি এবার আমার পুরোনো ডেটার সাথে মিলিয়ে আমি দেখে নেব যে আমার ডি ইকুয়াল টু যদি আমার হয়ে যায় 235 অ্যাংস্ট্রম বা এরকম সামথিং একটা, সেটা আমি এবার মিলিয়ে দেখবো যে আমি তো জানি স্যাম্পেলটা কি, সেই স্যাম্পেলের কোন প্লেনের ডিস্টেন্স, ধরো 111 এর ডিস্টেন্স হচ্ছে এটা। ঠিক আছে, যেমন আমি যদি একটা গোল্ড স্যাম্পেল নিই, এইউ গোল্ডের যদি আমি স্যাম্পেল নিই এবং তার এরকম ভাবে ডি বের করে দেখলাম আমার হচ্ছে আসছে 2.35
0.35 আর 38 ন্যানোমিটার, সরি অ্যাংস্ট্রম। তো আমি জানি আমার কাছে ডেটা আছে, পুরনো সবাই মেজার করে একটা ইউনিভার্সালি একটা ডেটা মানে সোর্স আছে, সেখান থেকে আমি মিলিয়ে দেখবো যে এই প্লেনটা কোন প্লেনের আর কি ইন্টারপ্লেনার ডিস্টেন্স। আমি যদি মিলিয়ে দেখি দেখবো যে প্লেনটা হচ্ছে 111 প্লেন, সেই প্লেনগুলোর আমার ইন্টারপ্লেনার ডিস্টেন্স গুলো আমার এই 2.38 অ্যাংস্ট্রম হয় গোল্ড স্যাম্পেলের। ঠিক আছে, এইরকম ভাবে প্রসেস গুলো চলে, আমরা এক্সপেরিমেন্টালি বের করি। আচ্ছা আচ্ছা, আগের দিন বলেছিলাম রেসিপ্রোকাল ল্যাটিস সম্পর্কে একটু বলেছিলাম এবং জিজ্ঞাসাও করেছিলাম। তো এগুলো যদিও গ্র্যাজুয়েশনের জিনিস, তো রেসিপ্রোকাল ল্যাটিসটা কি বলতে হবে? ঠিক আছে, আমি একটু রেসিপ্রোকাল ল্যাটিস হালকা করে আমি বলে দিচ্ছি, কেমন হলে, বা একদম তাহলে শেষের দিকে পারলে বলছি যদি কিছুটা টাইম থাকে। ব্রিলয় জোন মনে আছে বা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় একবার জাস্ট আমি বলে দিচ্ছি হালকা করে, এগুলো সব গ্র্যাজুয়েশনের জিনিস। হ্যাঁ 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 হ্যাঁ, মানে একটা জোন ক্রিয়েট করতে হবে তোমাকে, বাউন্ডারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি হালকা করে বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা বেশ, ফার্স্টে আমি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট এক একটা অ্যাটমিক পজিশন। এটা মানে এখান থেকে আমি যা কাজ করার করছি। তো ফার্স্টে আমরা কি করব, আমার যে নিয়ারেস্ট নেবার কানেক্ট করব। আচ্ছা আচ্ছা, বিলয় জোনের এটাই ছিল যে নিয়ারেস্ট নেবার যে কানেক্ট করছে তার পারপেন্ডিকুলার আমার যে আর কি ইয়েটা আসবে, বাউন্ডারিটা আসবে। ঠিক আছে, যদি আমি লাল দিয়ে করি, এই যে এইটা, এই অরাইজন্টাল যে আমার লাইনটা, তার পারপেন্ডিকুলারটা হচ্ছে এইটা, এরকম। ঠিক আছে, আচ্ছা এই যে লাইনটা, তার পারপেন্ডিকুলার লাইনটা কিরকম হবে, এইরকম। হ্যালো, আচ্ছা এই যে লাইনটা, তার পারপেন্ডিকুলার লাইনটা কিরকম হবে, আর কোনটা বাকি রইল, এইটার, এটার পারপেন্ডিকুলার লাইনটা এরকম। তো দেখো একটা আমার কিন্তু বাউন্ডারি টাইপের। আচ্ছা, সবার ফার্স্ট যে বাউন্ডারিটা হলো সেটা হলো এই এই এরিয়াটা, স্কোয়ার এরিয়াটা, বক্স টাইপের। এইটা আমার সবার, এটাকে বলবো আমার ফার্স্ট বিলয় জোন। ঠিক আছে,
তারপরের বাউন্ডারিটা হচ্ছে এইগুলো, এটাকে বলবো সেকেন্ড বিলিয়ন। তারপরের বাউন্ডারিটা হবে এই জায়গাটা, এই জায়গাটাকে যখন এক্সটেন্ড করবো এই জায়গাটা। আমি যদি এবার আমি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট গুলো বাদ দিয়ে যদি আঁকি অনেকটাই সুবিধা হবে। এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি মিলবে, ঠিক আছে, আমি বেকাতারা আঁকছি বলে মিলছে না, এগুলো কিন্তু এই জায়গাগুলো মিলে যাবে। তো আমার এইটা দেখো, এইটা হচ্ছে আমার ফার্স্ট বিলোইজন, তারপরে আমার নিয়ারেস্ট যেগুলো হচ্ছে এগুলো সেকেন্ড বিলোইজন, তারপরে আমার হচ্ছে থার্ড বিলোইজন। এইভাবে জিনিসগুলো কিন্তু ঠিক আছে, এগুলো একটু পড়বে তাহলেই বুঝতে পারবে। কোন বাউন্ডারির ভিতর করে ফেলবে? ওর দিকে হয় এটা জেনারেলি, মানে তুমি যেভাবে বলছো অতটাও সোজা নয়, এটার একটা মানে তুমি কনসিকুয়েন্স বলতে কি মানে অ্যানালজিক্যাল হিসাবে হয়তো বলছো, মানে বিলোজনটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনের যে ওই গতিবিধি ওগুলো ওই কে স্পেসে নিয়ে যাওয়া হয় জিনিসটাকে, ঠিক আছে, কে ভ্যালু রেসিপ্রোকাল ল্যাটিসে নিয়ে গিয়ে এনার্জি অনেক ব্যাপার আছে, মানে এনার্জি মানে ইলেকট্রন এর বাইরে যেতে পারবে না, মানে এই এনার্জির বাইরে যেতে পারবে না, ঠিক আছে। তো এইখানে আপাতত জিনিসটা হচ্ছে মানে আমরা ডিরেক্ট যে স্পেস 3 ডাইমেনশনাল সেই স্পেসেই করছি, ঠিক আছে। তো ওই জায়গাটা তুমি পড়বে, ওইগুলো সলিড স্টেটে রয়েছে, ওই জায়গাটা একটু পড়লেই তুমি বুঝতে পারবে, বা না বুঝতে পারলেও বলো, আমি বলে দেবো। আপাতত এটা ইলেকট্রনের ক্ষেত্রে এখনো যাচ্ছি না, আমরা অ্যাটমিক ল্যাটিসের ক্ষেত্রে জিনিসটা রয়েছে। এবং এই যে ফার্স্ট বিলোজনটা সেটা হচ্ছে দ্য স্মলেস্ট ভলিউম, যেটা কিনা এন্টায়ারলি এনক্লোজ বাই দ্য প্লেনস দ্যাট আর পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, ঠিক আছে, অবশ্যই ড্রন ফ্রম অরিজিন। আচ্ছা, আর কি বলা যায় হতে, আচ্ছা একটা মানে বিলোজোন, যেগুলো বিলোজনকে আমি বলতে পারি যে লোকাস অফ অল দোজ কে ভ্যালু, যে কে ভ্যালু যেগুলো আমার রেসিপ্রোকাল ল্যাটিসে, অবশ্যই যেগুলো ব্র্যাগ রিফ্লেকশন কন্ডিশনকে স্যাটিসফাই করছে। তো ব্র্যাগ রিফ্লেক্টেড যে আমার কে ভ্যালু রেসিপ্রোকাল ল্যাটিসে সেগুলো লোকাস বলা যেতে পারে। আচ্ছা, আর রেসিপ্রোকাল ল্যাটিসের ইয়েগুলো তো আমি আগেই দেখিয়েছিলাম। আচ্ছা, আমি যদি একটা বিলোজোন একটা সিম্পল স্কোয়ার ল্যাটিসে ধরি যার সাইড হচ্ছে এ, তাহলে আমার এরকম হবে, এদিকেও তো সাইড এ, ঠিক আছে। তো এ যে আমি স্কোয়ার 2 ডাইমেনশনাল ধরেছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টরস। এবং এর রেসিপ্রোকাল ল্যাটিসে যদি যাই, আমরা জানি আগের দিনই আমি এই ইকুয়েশনটা করিয়েছিলাম, তিনটে রিলেশন রেসিপ্রোকাল ল্যাটিসে যাওয়ার, 2 পাই বাই আই ডিরেকশনে, আর আমার বি স্টার মানে কিন্তু রেসিপ্রোকাল ল্যাটিস। তো আমার রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর জি আগের দিন বলেছিলাম, তো সেটা কিরকম হবে, এইরকম এল নেই, 3 ডাইমেনশন, এই 2 ডাইমেনশন, তো দুটোই আমার এইচ আর কি। টু পাই বাই এটা যদি কমন নিয়ে নিই, এইচ আই প্লাস। এবার আমার ওয়েভ ভেক্টর কে, সেটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি।
ঠিক আছে, এবার আমাদের একটা আগের দিন এই ইকুয়েশনটা পড়েছিলাম, মনে পড়ছে এই ইকুয়েশনটা? ভ্যালুটা যদি বসিয়ে দিই, জি এর স্কোয়ার প্লাস 2k ডট জি এর ভ্যালুটা আমি আর লিখলাম না, ঠিক আছে, 2π/a hi প্লাস kj, এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমি যদি করি, আমি এর পাশেই চলে আসছি, এখান থেকে ডিরেক্ট 4π স্কোয়ার a স্কোয়ার h স্কোয়ার k স্কোয়ার, আই যেহেতু উঠে গেল কারণ স্কোয়ার করেছি, আর এদিকে গুণ হয়েছে দুটো, 2 এর সাথে 2π/a গুণ হয়েছে, 4πa হয়েছে, তাহলে kxi qij ডট hi kj ইকুয়াল টু 0। এই কে আর এই কে এক্স কি হয়, এগুলো কিন্তু আলাদা, ঠিক আছে। এটা এবার যেমন ছিল তেমনই থেকে গেল, এখানে প্লাস 4π/a, এবার করো ডট প্রোডাক্ট এইচ কে এক্স প্লাস কে কে ওয়াই, আমরা আলটিমেটলি পেলাম হচ্ছে এটা ইকুয়াল টু মাইনাস, ওইটাকে ওপাশে নিয়ে গেল, এটা গেল কেটে, সরি এখানে একটা এ আছে কিন্তু, ঠিক আছে, ও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে একটা 4π স্কোয়ারও আছে, তো আলটিমেটলি যা হচ্ছে π/a একটা থাকছে এখানে, আর এখানে মাইনাস এইচ কে এক্স প্লাস কে কে ওয়াই থাকছে। এরকম এইবার আমার দেখো এইচ কে এর আমি ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন নিতে পারি, মানে এইচ কে বলতে এইচ কে এল এর সেই এইচ কে, ঠিক আছে, মিলার ইন্ডিসেস এর এইচ কে। আচ্ছা, তো এই যে ব্র্যাগ রিফ্লেক্টেড যে কে ভ্যালু, সেগুলো আমরা প্রত্যেকটা অল পসিবল কম্বিনেশন অফ এইচ কে, ধরো সেগুলো নিয়ে আমরা বের করতে পারি। ধরো আমার এইচ কে, এইচ আমার +-1 হতে পারে আর কে 0 হতে পারে। এবার পসিবল কম্বিনেশন কি, একটা হচ্ছে আমার যখন এইচ ইকুয়াল টু 1 আর কে ইকুয়াল টু 0, তখন আমার কি দাঁড়াবে ইকুয়েশনটা, 1kx প্লাস 0ky ইকুয়াল টু মাইনাস π/a 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। আমার kx ইকুয়াল টু আলটিমেটলি দাঁড়াবে মাইনাস π/a, ঠিক আছে, পেয়ে গেলাম একটা। যখন h-1 k0, এখান থেকে আমরা যদি ইয়ে করি, আলটিমেটলি kx পাবো, এটা প্লাস হয়ে যাবে, প্লাস π/a, ঠিক আছে। আবার যখন আমরা h0 আর কে আমরা তখন +-1 ধরবো, মানে কে ফার্স্টে আমি +1 ধরছি, তখন কিন্তু আমরা h0 হয়ে যাচ্ছে, মানে এখানে h1 বা h এর ভ্যালু থাকছে, k0 হয়ে যাচ্ছে, তখন আমরা kx এর ভ্যালু পাচ্ছি, মানে আমার kyটা আরবিটারি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমার kx টা আরবিটারি হয়ে যাবে, আমরা ky এর ভ্যালু পাবো একটা, ky এর ভ্যালু প্রথমটায় পাবো +π/a, আর যখন h ইকুয়াল টু 0 k ইকুয়াল টু -1, তখন আমরা ky পাবো -π/a।
তাই কি হলো, উল্টোটা হবে। এটা একটু করে তোমরা দেখে নে, উল্টোটা। আচ্ছা, নেক্সট আর কি আছে, এগুলো আর কি যাই হোক পড়বে। আচ্ছা, এরপর আমি চলে যাই, একটা হচ্ছে তোমাদের রয়েছে ডিফ্র্যাকশন বাই এক্স রে। ডিফ্র্যাকশনটা তো হলো এইগুলো জিনিসগুলো, আর রয়েছে তোমাদের ইলেকট্রন ডিফ্র্যাকশনও রয়েছে এবং নিউট্রন ডিফ্র্যাকশন রয়েছে, এবং ওইগুলোর এত কিছু আর কি ইয়ে নেই, ওগুলো জাস্ট তোমাদের ব্র্যাকেটে লেখাই আছে, দেখলাম সিলেবাসে, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আচ্ছা, তো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস একটুখানি বলে দিই কিরকম কিরকম জিনিসগুলো, একটা কম্প্যারিজন। তো আমার একটা হচ্ছে, মানে আমার এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে সবই ডিটারমিনেশন অফ ক্রিস্টাল স্ট্রাকচার। তো একটা ক্রিস্টাল স্ট্রাকচার স্টাডি করা যায় হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন দিয়ে, যেটা আমরা কালকে আর আগের দিন আর আজকে পড়লাম এক্স রে ডিফ্র্যাকশন দিয়ে কিভাবে করা যায়। একটা হতে পারে ইলেকট্রন ডিফ্র্যাকশন দিয়ে, আর একটা হতে পারে নিউট্রন ডিফ্র্যাকশন। ঠিক আছে, এক্স রে ডিফ্র্যাকশনটা কি আমরা অলরেডি পড়ে নিয়েছি, তাও বলে দিই। এক্স রে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, লাইটের মতো, লাইটও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এক্স রে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এক্স এর আমার ওয়েভলেন্থটা মোটামুটি কি থাকে, অ্যাংস্ট্রম অর্ডারের, 1 অ্যাংস্ট্রম এর ওয়েভলেন্থ। ঠিক আছে, আচ্ছা। তো আমার এক্স রে, আমি তখনই আগের দিন বলেছিলাম এক্স রে ডিফ্র্যাক্ট করতে পারবে কেমন, মানে কেমন অবজেক্ট ডিফ্র্যাক্ট করবে, যেই অবজেক্টের আমার ডাইমেনশন ওই অ্যাংস্ট্রম অর্ডারে থাকবে। স্বাভাবিকভাবে আমরা দেখছি যে প্লেনগুলো, অ্যাটমিক যে প্লেনগুলো, এগুলো অ্যাংস্ট্রম অর্ডার, তার জন্যই ওই অ্যাংস্ট্রম অর্ডারে বলেই সে এক্স রেটাকে ডিফ্র্যাক্ট করছে, এবং সেটাকে আমরা কাজে লাগিয়ে ক্রিস্টালাইন স্ট্রাকচার বের করতে পারছি। ঠিক আছে, আচ্ছা। আর কি বলতে পারি এখানে, আর এক্স রের এনার্জি কি হতে পারে, এক্স রের এনার্জি ই ইজ ইকুয়াল টু আমার এইচ সি বাই ল্যামডা। এইচ হচ্ছে আমার প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কারোর মনে আছে? যদিও পরীক্ষাতে এগুলো কনস্ট্যান্টের ভ্যালু দিয়েই দেবে, মনে আছে? ঠিক আছে, 626 বা 625 যাই বলো, 10⁻⁻34 হলো না আনসারটা। কোনো জিনিসের ইউনিট না বললে তার আনসার হবেই না। আচ্ছা, তার সাথে মাল্টিপ্লাই আবার সি হবে বাই ল্যামডা হবে। ল্যামডা আমরা 1 অ্যাংস্ট্রম ধরছি, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে আমার 1 × 10⁻⁻10 মিটারে তো সব চলছে, তাই এইসব করে টোরে আমরা যদি দেখি, আলটিমেটলি আমরা আনসারটা পাবো 19.875 × 10⁻⁻16। ঠিক আছে, জুল এনার্জি তো, জুল। এবার এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই, জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে গেলে কি করতে হয় কারোর মনে আছে? বেশ, ভেরি, ইলেকট্রনের রেটটা দিয়ে ভাগ করে, তো সেটা ভাগটা করে আমরা পাবো এইরকম 10⁻³ আছে, তো মানে ওই ধরো আর কি কিলো ইলেকট্রন। এই হচ্ছে আমার, যদি 1 অ্যাংস্ট্রমের একটা
মনোক্রোমাটিক এক্স রে পাঠানো হয় তার এনার্জি। ঠিক আছে, আর এই যে ক্রিস্টাল স্ট্রাকচার স্টাডি করার জন্য যে আমার এক্স রে গুলোর এনার্জি হতে হয় সেটা মোটামুটি জেনে রাখো 10 কেইভি থেকে 50 কেইভির মধ্যে হতে হবে। ঠিক আছে, আচ্ছা, কারণ এইটার একটা কারণ আছে, তবেই আর কি এই 10 কে 50 বা 100ও যদি বলি, ঠিক আছে, তো মানে মোটামুটি এই অর্ডারের হতে হবে, এই অর্ডারের এনার্জি হতে হবে, তবেই কিন্তু একটা ক্রিস্টালের সারফেসকে সে পেনিট্রেট করে তার প্লেনের ভেতর ঢুকে সে ডিফ্র্যাক্টেড হতে পারে। ঠিক আছে, এনার্জি যদি বেশি কম হয়ে যায় তাহলে তো সে আর ঢুকতে পারবে না, যদি বেশি হয়ে যায় তাহলে সে তো একদম ভেদ করে বেরিয়ে চলে যাবে, সব নষ্ট করে দেবে। তো সবকিছুরই একটা লিমিট দরকার। আচ্ছা, ঠিক সেম ভাবে সবকিছুরই একটা অ্যাডভান্টেজ রয়েছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। অ্যাডভান্টেজ গুলো কি? এক্স রে হচ্ছে বাকি যেগুলো ইলেকট্রন নিউট্রন তো অনেক পরের কথা, আরো দামি, তো সব থেকে চিপেস্ট, মানে খুব ইজিলি যিনি এক্স রেটাকে আমরা ইয়ে করতে পারি, মানে এক্স রে দিয়ে আমরা কাজকর্মগুলো করতে পারি। তো একটা হচ্ছে মানে মোস্ট কনভেনিয়েন্ট আর চিপেস্ট মেথড বাকি মেথডগুলোর থেকে, এক্স রে ডিফ্র্যাকশন। ঠিক আছে, আরেকটা যে সুবিধা, এক্স রে আমরা ইজিলি ফটোগ্রাফিক ফিল্মে দেখছি আমরা এক্স রে স্পট পড়ে যাচ্ছে, তো আমরা ইজিলি ডিটেক্ট করে নিতে পারছি একটা ফটোগ্রাফিক ফিল্ম, যে এরকম একটা ফিল্ম যেখানে আমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়লেই সেখানে আমার স্পট হয়ে যায়, এরকম যে কোনো ফিল্ম দিয়ে আমার কাজ চলে যাচ্ছে এক্স রের ক্ষেত্রে। আর এই এক্স রে যখন পাঠাচ্ছি, এই যে আমাদের পরিবেশের যে এয়ার, এই এয়ার ফেয়ারের মধ্যে এক্স রে অতটা আর কি অ্যাবজর্ব হয় না। ঠিক আছে, তো আমাদের ওই ভ্যাকিউম তৈরি করার কোনো সেইভাবে দরকার পড়বে না, নর্মাল আমাদের অ্যাটমসফিয়ারেই হয়ে যায় জিনিসটা, মানে এক্স রে খুব একটা ডিস্টার্ব হয় না অ্যাটমসফিয়ার। এগুলো অ্যাডভান্টেজ, এবং এগুলো সত্যি খুব বড় অ্যাডভান্টেজ। কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে এক্স রে কিন্তু খুব হালকা যে অ্যাটমগুলো, হালকা অ্যাটমগুলো বলতে মানে যার জেড ভ্যালু হচ্ছে কম, যেমন হাইড্রোজেন জেড হচ্ছে 1, ওই লাইটার যে অ্যাটমগুলো তার তার সাথে মানে সেই কারণে কোনো ইন্টারাকশন সে করে না। তো আমরা সেখান থেকে মানে ওই হাইড্রোজেনের কিছু আমরা যদি জানতে চাই আমরা এক্স রে দিয়ে করতে পারবো। এক্স রে, আচ্ছা, আমরা আইসোটোপ বলে জিনিস আছে জানি, একটা ব্যাপার থাকে, এক্স রে দিয়ে কিন্তু আমরা সেইটা ডিফারেন্সিয়েট করতে পারবো না, যে সেই এলিমেন্টের অন্য কোনো আইসোটোপ, এইটা আমার স্যাম্পেলটা ধরেই আমার ধরে আমার গোল্ডই ধরছি, ঠিক আছে, তো গোল্ড বা আয়রন, তো তার যদি কোনো আইসোটোপ থাকে, মানে সেটা স্যাম্পেলটা একদম ডিরেক্ট ওই আয়রনটা নয়, তার আয়রনে কিছু একটা আইসোটোপ, সেটা কিন্তু সে ডিটেক্ট করতে পারবে। এবার চলে আসি ইলেকট্রন ডিফ্র্যাকশনে। স্বাভাবিকভাবে আমরা জানি ইলেকট্রন হচ্ছে আমার চার্জ পার্টিকেল, এবং অবশ্যই যে কোনো ম্যাটারের সাথে সে স্ট্রংলি কিন্তু ইন্টারঅ্যাক্ট করে। তো এইটার একটা দুখানা কনসিকুয়েন্সেস হতে পারে স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে খুব পাতলা সলিড যদি হয়, খুব ভেরি থিন সলিড স্যাম্পেল অথবা গ্যাস, তার মধ্যে দিয়ে ইলেকট্রন কিন্তু পাস করে যেতে পারে ইজিলি, কারণ ইলেকট্রনের এনার্জিটা অনেক বেশি থাকে। আর প্রত্যেকটা ইলেকট্রন একটা স্যাম্পেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে কিন্তু অনেকবার মাল্টিপল টাইমস ডিফ্র্যাক্টেড হয়। ঠিক আছে, তো আমার এক্স রে ডিফ্র্যাকশনটা ইজি অনেকটা, ইলেকট্রন ডিফ্র্যাকশনের থিওরিটা আরো বেশি কঠিন, যার জন্যই তোমাদের সিলেবাসে জিনিসটা নেই আর কি, আরো বেশি কমপ্লিকেটেড, আরো বেশি কমপ্লেক্স। সেখানে আমার প্রত্যেকটা মানে ওখানে আবার বলতে গেলে আরো আর কি বেশি অনেক কিছু বলতে হয়। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এবার ইলেকট্রন, তো ইলেকট্রন আসছে মানে এখানে একটা দ্য ব্রয় ওয়েভলেন্থ, বা তোমরা বা অনেকে যেটাকে বলে ডি ব্রগলি, ঠিক আছে, যে যেভাবে বলে, সেই ডি ব্রগলি ওয়েভলেন্থ
এটা হচ্ছে একটা ইলেকট্রনের সাথে ওয়েভলেন্থ, মানে একটা ইলেকট্রনের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থের এক্সপ্রেশন। কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন সেটা কি, সেটাকে যদি আমি ই বলি, হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2e বাই এম, তাহলে ভি ইকুয়াল টু √2e বাই এম। এই ভিটা এখানে গিয়ে বসিয়ে দিচ্ছি। এগুলো সব জানোই তোমরা, এই ক্যালকুলেশন গুলো আগে। এটা আমার ল্যামডা হবে, ল্যামডা স্কোয়ার, তাহলে কি হবে এইচ স্কোয়ার বাই 2me, ই কি হবে তাহলে এইচ স্কোয়ার বাই 2m। তাহলে দেখো যদি ল্যামডাকে 1 অ্যাংস্ট্রম অর্ডারের হতে হয় তাহলে তার এনার্জি কত লাগবে? সব যদি আমি আর ভ্যালুগুলো বসাচ্ছি না, সব ভ্যালু টালু বসিয়ে এম এর জায়গায় 9.1 × 10⁻31, এইচ এর ভ্যালু, ল্যামডার ভ্যালু 10⁻−10, বাকিগুলো কনস্ট্যান্ট হলে 10⁻, বাকি হ্যাঁ হুম হুম না 10⁻10 কেন, 10⁻−10, -10 আছে তো। হ্যাঁ হুম একদম হুম না, ওপরে দেখো এইচ এর, তুমি ওটাকে ওগুলো 1 ধরেছো বলে গন্ডগোলটা হচ্ছে। এইচ এ অলরেডি 10⁻−34 আছে, প্লাস স্কোয়ার থাকছে, বুঝতে পেরেছো? মানে প্রচুর ওপরটা প্রচুর ভাবেই মাইনাস হয়ে যাচ্ছে। আলটিমেটলি যেটা ই এর ভ্যালু আসে 10⁻17 জুল। এবার এটাকে আমি যদি ইভিতে নিয়ে যাই, আমি মোটামুটি পাবো 1.5 × 10⁻2 ইভি, মোটামুটি 15 × 10⁻, এটা কত হচ্ছে 150 ইভি, 150 ইভি, ঠিক আছে। তো আমরা দেখছি যে 150 ইভি দিয়ে ইলেকট্রনটাকে যদি আমি 150 ইভি এনার্জি দিতে পারি, তাহলে মোটামুটি আমার ল্যামডাটা তার 1 অ্যাংস্ট্রম অর্ডারে চলে যায়, এবং 1 অ্যাংস্ট্রম অর্ডারে গেলে আমার ক্রিস্টালাইন স্ট্রাকচার আমার ডিটারমাইন করতে কোনো অসুবিধা হবে না। তো এই যে একটা ইলেকট্রনকে 150 ইভি এনার্জি দিতে গেলে তার স্পিড, তাকে কত স্পিডে পাঠাতে হবে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। এই সব রিলেশনের খেলা আর কিছু নেই, এই রিলেশনটা থেকে ইজিলি চলে আসে। তুমি বসিয়ে টসিয়ে আলটিমেটলি তুমি ভিটা যেটা পাবে সেটা হচ্ছে 7.26 × 10⁶ মিটার/সেকেন্ড। তো এত ভেলোসিটিতে যদি আমি একটা ইলেকট্রনকে পাঠাই, তার এনার্জি 150 ইভি হবে, এবং 150 ইভি হলে সে তার ওয়েভলেন্থ 1 অ্যাংস্ট্রম হবে। 1 অ্যাংস্ট্রম হলে সে মোটামুটি ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য এলিজিবল হবে। এগুলো একটু ওপর আমি বলে রাখলাম। অ্যাডভান্টেজ কিছু বলে দিই। এক্স-রেতে আমরা কেইভি অর্ডারের এনার্জি লাগছিল, ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখছি অনেকটা লো এনার্জি ইলেকট্রন লাগছে, ঠিক আছে। এটার কারণ কি? এটা বেসিক কারণই হচ্ছে ইলেকট্রন একটা অলরেডি চার্জ পার্টিকেল, এবং সে ম্যাটারগুলোর সাথে অনেক স্ট্রংলি আর কি ইন্টারাক্ট করে। তো আমার অল্প একটু এনার্জি দিলেই কিন্তু সে পেনিট্রেট করে যেতে পারছে শর্ট ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনের একটা মস্ত বড় সুবিধা হচ্ছে ফোকাস করা। ইলেকট্রন তো চার্জ পার্টিকেল, তো আমি ম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক লেন্স যাই বলো, দুটোই হতে পারে। তো এই ম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক লেন্স দিয়ে আমরা ইলেকট্রনকে ফোকাস করতে পারবো, এবং ফোকাস করে আমরা একটা ইমেজ তৈরি করতে পারবো। এটা একটা খুব বড় সুবিধা। যেখানে আমার এক্স এর ক্ষেত্রে আমার কলিমেটার মানে লাগিয়ে সেই থিন একটা বিম পাঠাতে হচ্ছিল, এখানে আমার সেই সবের কোনো ঝামেলা নেই। আচ্ছা,
ইলেকট্রন দিয়ে আমরা যদি আমার ডিফ্র্যাকশন ইমেজ তৈরি করি, ঠিক আছে, তাহলে সেই ইমেজটা খুব মানে রেজলিউশনটা খুব কিন্তু হাই হবে, মানে অ্যাটমিক ডাইমেনশন রেজলিউশন পাবো, মানে আমরা প্রত্যেকটা অ্যাটম দেখতে পাবো। ইনফ্যাক্ট আমি এখন যে ঘরে বসে তোমাদের পড়াচ্ছি, আমার পাশেই একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে। মানে আমি বেসিক্যালি আমার পিএইচডি ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়েই কাজ। তো আমি আর কি রীতিমতো যে কোনো একটা সলিড স্যাম্পেলের আমি অ্যাটমগুলো দেখতে পাই, ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে। তো এটা হচ্ছে একটা ইলেকট্রনের খুব ভালো একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এবং আমি নিজে ইলেকট্রন ডিফ্র্যাকশনও করি, ডিফ্র্যাকশন স্পটও হয়, বিভিন্ন স্পট। আর ছবিগুলো কখনো আমি পারলে দেখাবো। আচ্ছা, এইটা একটা আরো অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, খুব ভালো কোয়েশ্চেন, তুমি নিজেই বলো কিরকম হবে, একটু বুদ্ধি খাটিয়ে। অরিজিনালি জিনিসটা কি আসে, কারণ আমরা ইলেকট্রন দিয়ে তো দেখছি, আমরা তো লাইট দিয়ে দেখছি না, মানে এখানে কোনো ভিজিবল স্পেকট্রামের কোনো ব্যাপার নেই, মানে কালারের কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একদম ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে, ঠিক আছে। অ্যাটম কোন অ্যাটমগুলো এভাবে সারি 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 যে সাজানো আছে, আমি এটা নিজে চোখে দেখতে পাই, ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমি এইগুলোই করি, এই অ্যাটম করি, দুটো প্লেনের ডিস্টেন্স মাপি। আমার কাজগুলো, আমার পিএইচডিটা তো এই ইয়ের ওপর, সলিড স্টেট মেটেরিয়াল সায়েন্সের ওপর, তো এগুলো আমাদের করতেই। যাই হোক, তো আর কি হতে পারে, যে ঠিক আমার মানে স্যাম্পেলটা থিন হতে হবে যাতে ইলেকট্রন ঢুকতে পারে, আসতে পারে, এবং যদি থিক স্যাম্পেল হয় তার সারফেসের আমরা ইনফরমেশনগুলো কিন্তু পেতে পারি, ঠিক আছে। তো ইলেকট্রন ডিফ্র্যাকশনটা অরিজিনালি আমার মানে সারফেসের জন্য ইম্পর্টেন্ট, থিন ফিল্মের জন্য ইম্পর্টেন্ট, এবং ভেরি থিন ক্রিস্টাল অ্যান্ড গ্যাসেস তো বললাম। তো বেসিক্যালি সারফেসের যে কোনো ইনফরমেশনের জন্য আমরা ইলেকট্রন ইউজ করতে পারি। অবশ্যই আমি যা বললাম যে অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজও থাকবে কিছু না কিছু। ডিসঅ্যাডভান্টেজ হলো হচ্ছে একদম মানে খুব হাই মেনটেনেন্স একটা ব্যাপার। হাই মেনটেনেন্স ব্যাপার মানে ইলেকট্রন তো এয়ার মলিকিউল থাকে প্রচুর, বিভিন্ন ধরনের গ্যাস, বিভিন্ন কিছু, তো ইজিলি আর কি ইন্টারঅ্যাক্ট করবে এবং স্ক্যাটার্ডও হবে। তো পুরো এক্সপেরিমেন্ট, পুরো জিনিসটাই কিন্তু আমাদের করতে হবে একটা হাই ভ্যাকিউম সিস্টেমের ভেতর, ঠিক আছে। তো এই ভ্যাকিউম আনাটা তো একটা চাপের ব্যাপার, তো ভ্যাকিউম এর মধ্যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, মানে প্রচুর এটাকে মেনটেন করতে হয়, আমাদের এই ইনস্ট্রুমেন্টটা সবসময় একজনকে প্রত্যেক দিন দেখতে হয়, ঠিক আছে, তো সব ঠিকঠাক আছে কিনা, ভ্যাকিউম মেনটেন আছে কিনা, একদম মানে কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে থাকে ইনস্ট্রুমেন্ট। আরেকটা অসুবিধা যেটা হচ্ছে আমি বললাম একটু আগে, যে প্রত্যেকটা ইলেকট্রন না একটা স্যাম্পেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় অনেকবার আর কি ডিফ্র্যাক্টেড হতে পারে, ঠিক আছে। তো এইটা একটু একটা প্রবলেমের ব্যাপার, মাল্টিপল টাইমস ডিফ্র্যাক্টেড। এছাড়াও যদি আমরা খুব ডেলিকেট যদি মলিকিউলস দেখি, তো এগুলো কিন্তু ইলেকট্রন দিয়ে ইজিলি ড্যামেজ হয়ে যায়, কারণ ইলেকট্রনের তো এনার্জি যাই থাকুক না কেন মানে প্রচুর ও আর কি ড্যামেজ করে দেয়। তো ডেলিকেট মলিকিউলগুলো মানে ইজিলি ড্যামেজ হয়ে যায়। আমরা যে কোনো স্যাম্পেল যদি দেখি, আমরা অনেকক্ষণ যদি সেই ইলেকট্রন বিমে এক্সপোজ করে রাখি, স্যাম্পেলটা ড্যামেজ হয়েই যায়, ঠিক আছে। আচ্ছা, তো তো আলটিমেটলি এটাই দাঁড়ালো যে ইলেকট্রন ডিফ্র্যাকশনটা অনেকটা কস্টলি,
এবং অনেকটা হাই মেনটেনেন্স। ঠিক আছে, আমার পাশে যে ইলেকট্রন মাইক্রোস্কোপটা রয়েছে ওইটার দামই হচ্ছে 16 কোটি টাকা। ঠিক আছে, ওই 16 কোটি টাকার জিনিসটা নিয়ে আমি প্রত্যেকদিন নাড়াচাড়া করতাম। খুব মাথা ঠান্ডা রেখে একটা এদিক থেকে কিছু ওদিক হলেই গন্ডগোল হয়ে যায়। গন্ডগোল হলেই কয়েক লাখ টাকার ব্যাপার সেটা সারানো, মানে ঠিক আছে। তো খুব মাথা ঠান্ডা রেখে অনেক কিছু খেয়াল রেখে জিনিসগুলো করতে হয়, এটা একটা এক্সপার্টাইজ দরকার হয়। তো সেটাই আমি এখন করার চেষ্টা করছি, মানে থ্রু আউট আমার পিএইচডি লাইফ। যাই হোক, তো এটা একটা মানে খুব কঠিন কাজ বা খুব কস্টলি একটা জিনিস। তো এর থেকে আমার এক্স রে বেটার, এক্স রে ডিফ্রাকশন দিয়ে আমি ইজিলি জিনিসগুলো করে নিতে পারি। কিন্তু হ্যাঁ, এতটাও রেজাল্ট ভালো হবে না অবশ্যই। এক্স রে দিয়ে আমরা যেটা পাবো না সেরকম কিছু, যা ইলেকট্রন দিয়ে পাচ্ছি বলে ইলেকট্রন ডিফ্রাকশনটাও ইউজ হয়। ঠিক আছে, রেজলিউশনটা অনেক বেটার। ঠিক আছে, তো যাই হোক, এরপর আমরা আরো একটা ধাপ উপরে উঠে যাচ্ছি, আমরা নিউট্রন ডিফ্রাকশন কি হয়। নিউট্রন ডিফ্রাকশনটা মোটামুটি এক্স রে ডিফ্রাকশনের প্রিন্সিপালের উপরই আর কি, মানে প্রিন্সিপালটা হচ্ছে মোটামুটি সেম, কিন্তু এমনি প্র্যাকটিক্যালি দেখতে গেলে অনেকটাই পার্থক্য রয়েছে। কারণ এক্স রেটা আমি ইজিলি জেনারেট করতে পারছি বটে, কিন্তু নিউট্রনটা কিভাবে জেনারেট করবো, আমার নিউক্লিয়ার রিঅ্যাক্টর চাই, সেটাই একটা বড় ব্যাপার। ঠিক আছে, তো আমার ওই যে আমার বেসিক ক্রাইটেরিয়া ওয়েভলেন্থটা আমার 1 অ্যাংস্ট্রম অর্ডারের হতে হবে। তো সেটা আমরা এবার যদি ক্যালকুলেট করি, সব ভ্যালু ট্যালু বসিয়ে আমি যা পাবো এত। এটা মানে হচ্ছে কত ইউনিট হবে, 0.08। দেখো আরো কমে গেল এনার্জিটা, আমার রিকোয়ার্ড এনার্জি আরো কমে গেল। এইবার এত এনার্জির আমার নিউট্রন পাওয়ার জন্য সেটাকে কত ভেলোসিটি দিতে হবে, হাফ এম বি স্কোয়ার যদি করি। এটা তো ইলেকট্রন না, এটা নিউট্রন, তাই ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। ইলেকট্রনের ক্ষেত্রেও তাই তো করেছিলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু 2E/, সেইটা করে যেটা আমরা পাচ্ছি, আমি একবারে ভিটাই লিখছি, 4 × 10⁻³ মিটার পার সেকেন্ড, 4 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটার অ্যাডভান্টেজ কি হলো, এইটার একটা খুব বড় এবং এটা খুব স্পেশাল অ্যাডভান্টেজ, আমরা তো নিউট্রন দিচ্ছি, তো আমরা আইসোটোপ গুলোকে ডিফারেন্সিয়েট করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন একটা এলিমেন্টের বিভিন্ন আইসোটোপকে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো। নিউট্রন দিয়ে আরো আমার যদি অ্যাটম গুলো ডিস্টিংগুইশ করা যায়, যেটা কিনা এক্স রে দিয়ে করাটা অসম্ভব। ঠিক আছে, কারণ এই স্ক্যাটারিং, এক্স রে স্ক্যাটারিং, এইটা কিন্তু অ্যাটমিক নাম্বার, মানে একটা যে কোনো এলিমেন্টের অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করছে। যত বেশি অ্যাটমিক নাম্বার হবে স্ক্যাটারিং তত বাড়বে। ওগুলো স্ক্যাটারিং ক্রস সেকশন, ওগুলো আলাদা একটা ক্যালকুলেশনে যাচ্ছে, কিন্তু নিউট্রনের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ঠিক আছে, আচ্ছা হলো লাইট অ্যাটম, যেগুলো আমরা ইলেকট্রন, এক্স রে এগুলো দিয়ে করতে পারছিলাম না, লাইট অ্যাটম, হাইড্রোজেন, সেগুলো মানে হাইড্রোজেনকে তো আর কি এক্সপেরিমেন্ট করার জন্য একমাত্র উপায় হচ্ছে এই নিউট্রন ডিফ্রাকশন। ঠিক আছে, কারণ ইলেকট্রন ডিফ্রাকশনও করতে পারবে না এবং এক্স রে ডিফ্রাকশন তো পারবে। তো লাইট অ্যাটম ইনভেস্টিগেশন করা যায় নিউট্রন ডিফ্রাকশন দিয়ে। ম্যাগনেটিক মেটেরিয়াল ইনভেস্টিগেশন করা যায় নিউট্রন ডিফ্রাকশন দিয়ে, কারণ ম্যাগনেটিক মেটেরিয়াল ইলেকট্রন ডিফ্রাকশন দিয়ে করাটা মুশকিল। স্বাভাবিকভাবে ওখানে একটা ম্যাগনেটিজমের ব্যাপার চলে আসছে, ইলেকট্রন যেহেতু চার্জ, তো ওখানে গিয়ে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, নিউট্রন ডিফ্রাকশন কিন্তু ম্যাগনেটিক মেটেরিয়ালের ইনভেস্টিগেশন নিউট্রন ডিফ্রাকশন দিয়ে করা যায়। আচ্ছা, যেহেতু নিউট্রনে তোমার একটা স্পিনও আছে এবং আনপেয়ার্ড ইলেকট্রনের সাথেও সে ইন্টারঅ্যাক্ট করে, তো আমার ম্যাগনেটিক প্রপার্টিস দিতে পারে, মেটেরিয়ালে ম্যাগনেটিক প্রপার্টিস সম্পর্কে ওই ইনফরমেশন দিতে পারে। ডিসঅ্যাডভান্টেজ কি কি রয়েছে,
ডিসঅ্যাডভান্টেজ, তো সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো নিউট্রন একমাত্র নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে মানে তৈরি করা যেতে পারে, যেটা কিনা মানে একটা মানে হিউজ ব্যাপার, এবং মানে পুরো মানে খুবই কস্টলি, হিউজ একটা ব্যাপার। প্রচন্ড হাই ভ্যাকিউম চাই একটা নিউট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্টকে ক্যারি আউট করার জন্য। ঠিক আছে, ইলেকট্রন ডিফ্রাকশনে তুমি স্মলার স্যাম্পেল ইউজ করতে পারো, আমরা যে স্যাম্পেলগুলো ইউজ করি একদম ছোট ছোট, ঠিক আছে, স্মলার স্যাম্পেল ইউজ করতে। কিন্তু নিউট্রন ডিফ্রাকশনের ক্ষেত্রে আমার কিন্তু অনেকটা বেশি অ্যামাউন্টের মেটেরিয়াল লাগবে। ঠিক আছে, সবসময় সেটা পসিবল নাও হতে পারে অনেকটা বেশি অ্যামাউন্টের মেটেরিয়াল বানানো। আচ্ছা, এই হলো ব্যাপার, এই হচ্ছে আমার তিনটে ডিফ্রাকশন সম্পর্কে আর কি ওভারঅল একটা পিকচার আমি বললাম। হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্ট, হ্যাঁ, রেজাল্ট আসবে। হ্যাঁ, হুম, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা ফিক্স থাকবে, কিন্তু আসলে সে হয়তো ফিক্স নাও থাকতে পারে, মানে অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে, ঠিক আছে, ফিক্স নাই থাকতে পারে, কিন্তু হ্যাঁ, 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 দুটোকে ডিফারেন্স ওটা সেম থাকবে, আমি যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখবো সেমই থাকবে। না, হ্যাঁ, না, ওর পজিশনের ক্ষেত্রে ওর পজিশনে কোনো চেঞ্জ থাকবে না, ওর পজিশনে কোনো চেঞ্জ হবে না, অ্যাটমটা একটা সলিডের অ্যাটম সেই পজিশনেই থাকবে। না, পারফেক্টলি মেজার করতে পারছি না, বা এতই মানে সেই আনসার্টেনটিটা এতই কম যে সেটা মানে সেটা ধরা যাচ্ছে না এখানে অ্যাটমিক। মানে আনসার্টেনটির রেঞ্জটা বেশি। বেশ, 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 ঠিক আছে, আমাকে বলো। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে এক্সটিংশন, ঠিক আছে, এক্সটিংশন ক্রাইটেরিয়া বা রুল যাই বলো। তো আমরা এক্স রে ডিফ্রাকশন তো আমরা জানি যে ক্রিস্টাল স্ট্রাকচারের যে কোনো মেটেরিয়ালের আমরা ক্রিস্টাল স্ট্রাকচার জানার জন্য ইউজ করি। ওই ক্রিস্টাল স্ট্রাকচার জানা মানেটা কি, মানেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ইউনিট সেলের সাইজ, শেপ, এটা যদি জানতে পারি, এবং সেই ইউনিট সেলে অ্যাটমের পজিশনটা কিরকম রয়েছে। এই তিনটে জিনিস অ্যাকচুয়ালি, সাইজ, শেপ অফ ইউনিট সেল আর অ্যাটমের পজিশন ইনসাইড দ্য ইউনিট সেল, এই জিনিসগুলো জানলে আমার বাকি কাজ মানে আমি সেইটা দিয়ে আমি পুরো ব্যাপারটা জেনে নিতে পারবো যে ক্রিস্টালটা কেমন। এই যে প্রথম যে পার্টটা, সাইজ আর শেপ অফ ইউনিট সেল, ঠিক আছে, তো এইটার জন্য ডিফ্র্যাকশন প্যাটার্নের মেজারমেন্টটা নেসেসারি, যেটা ডিফ্র্যাকশন প্যাটার্নে আমার ব্র্যাগস অ্যাঙ্গেল আসছে, যেটা কিনা আমার সেটা দিয়ে আমার ডি ইন্টারপ্লেনার স্পেসিং আসছে, ওই আর কি এইভাবে 2D সাইন থিটা এইসব করে টোরে ক্যালকুলেট করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আচ্ছা, এবার আমরা দেখি একটা মানে সার্টেন রুল রয়েছে, কিছু রুল, মানে প্রত্যেকটা সিমেট্রি, একটা ক্রিস্টালে তো সিমেট্রি থাকে যেটা সলিড স্টেটে তোমরা পড়েছো আর কি। ঠিক আছে, তো যেটা ওই মানে ওই রুলটা যদি মানে ওই সিমেট্রিটা যদি অকার না করে, ঠিক আছে, মানে আমি তোমাকে তা বলছি আর কি, মানে ওদের ওই অ্যাবসেন্সটাকে নোট করে আমরা কিন্তু কিছুটা মানে কয়েকটা ক্লাস, আমাদের তো ইয়ের ক্রিস্টালের ক্লাস রয়েছে, তো
সেগুলোকে আমরা এক্সক্লুড করে দিতে পারি। যেমন একটা যদি আমি মানে আমার এখানে কিউবিক ক্রিস্টালগুলোই ধরছি, মানে সিম্পল কিউবিক, বিসিসি আর এফসিসি। তো এখানে যদি ক্রিস্টাল হয় আর আইডিয়াল সিমেট্রিক ক্রিস্টাল, হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই। দেখো কথাটাই তুমি বলছো আইডিয়াল, তো সেভাবে দেখতে গেলে আইডিয়াল কোনোটাই হয় না, কিন্তু আমরা ক্লোজ টু আইডিয়ালে যেতেই পারি, না যাওয়ার কিছু নেই। তবে সেটা খুব কষ্টসাধ্য এবং মানে মজার ব্যাপার, একটু ডিসঅর্ডার থাকলেই মানে তার অ্যাপ্লিকেশনগুলো একটু ভালো হয়। অবশ্যই সব ক্ষেত্রে নয়। আমি যেমন যেগুলো নিয়ে কাজ করি সেখানে আমার ল্যাটিসের ডিসঅর্ডার থাকলেই ভালো হয় বড়, ঠিক আছে। তো ডিসঅর্ডার থাকা মানে সেখানে একটা স্ট্রেন তৈরি হবে, স্ট্রেন তৈরি হওয়া মানে সেখানে একটা মানে একটু অনেক কিছু ব্যাপার আছে। তো মানে আমার যে অ্যাপ্লিকেশন সেটাতে ডিসঅর্ডার থাকলেই ভালো। তো এগুলো ডিপেন্ড করছে তুমি কিসের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ অবশ্যই ক্লোজ টু আমরা আইডিয়ালে যেতেই পারি, না যাওয়ার কিছু নেই। আর ফার্স্টে যদি সিম্পল কিউবিক, তো এখানে আমার রিফ্লেকশন অ্যালাউড ফর অল পসিবল ভ্যালুজ অফ এইচ কে, ঠিক আছে। বিসিসিতে যাচ্ছে, বিসিসিতে জেনারেলি যেটা হয় ইভেন্ট ভ্যালুস। এখানে অল বলে আমি আর এখানে কিছু লিখছি না, প্রত্যেক কটাই তো হবে এইচ কে। যেমন তারপর 310 হবে, 4 তারপর হচ্ছে 223। এফসিসির ক্ষেত্রে হচ্ছে অল ইভেন অ্যান্ড অড। না তাই কি লিখলাম আমি, দেখো। হ্যাঁ আচ্ছা, এইখানে আছে অল ইভেন অ্যান্ড অড ভ্যালুস অফ এইচ, এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে। এরকম আর কি। এখানে একটা জিনিস, এই জিনিসটা তো থাকছেই, তার সাথে একটা কন্ডিশন থাকছে, উইথ এইচ প্লাস কে প্লাস এল, যেটা ডিভিজিবল বাই 4। বলো, মনে করো এগুলো আমি বলবো না, খুঁজে দেখো একটু, ঠিক আছে একটু খুঁজে দেখো। আচ্ছা এই হলো ব্যাপার। আর কি যদি আমি রেশিও বলি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এ স্কোয়ারের, তাহলে এসির ক্ষেত্রে হবে 1:2:3:4:5:6, 7টা হবে না, 8টা হবে। বিসিসির ক্ষেত্রে আমার হবে হচ্ছে 1:2:3:4:5:6:7, 1:2:3:4:5:6:7 এরকম। এফসির ক্ষেত্রে 3:4:8 এরকম ভাবে আর কি, এগুলো অতটাও গিয়ে দরকার নেই। আচ্ছা একদম তুমি আমাকে জেনে বলবে, ঠিক আছে।
তাহলে তুমি এটা কি বানিয়ে বললে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ঠিকই বলেছো, ডায়মন্ড কিউবিক মানে স্ট্রাকচারটাই, মানে ওদের অ্যারেঞ্জমেন্টটাই ওরকম হয় ডায়মন্ড টাইপের। ঠিক আছে, যাই হোক, এইটা গেল আমার প্রথম যে পয়েন্টটা বলেছিলাম, সাইজ আসছে। নেক্সট আরেকটা পয়েন্ট বলেছিলাম, কি পয়েন্ট বলেছিলাম মনে আছে? পজিশন অফ দ্য অ্যাটম ইন ইউনিট, ইনসাইড ইউনিটস। ঠিক আছে, তো এইটা আমরা একটা অ্যাকুরেসির সাথে আমাদেরকে ডিটারমাইন করতে হবে। একটা ফার্স্টে গেস করে নেওয়া হয়, ঠিক আছে, যে এই অ্যাটমটার অ্যাটমের কোঅর্ডিনেট, ঠিক আছে, ইউনিট সেলের ভেতরে যে অ্যাটমটা আছে তার কোঅর্ডিনেটস গুলো গেস করা। স্ট্রাকচার ফ্যাক্টর শিখিয়েছি, সেগুলো ক্যালকুলেট করা। ঠিক আছে, এবার যদি দেখা যায় যে আমরা যে ইন্টেন্সিটি গুলো যে অবজার্ভ করছি সেগুলো ওই ক্যালকুলেটেড স্ট্রাকচার যে ফ্যাক্টর তার সাথে ম্যাচ করছে, তাহলে ঠিক আছে, গেস আমার কারেক্ট। যদি ম্যাচ না করলো, যদি আমার এখানে একটা ডিসএগ্রিমেন্ট হলো, তখন আমার কোঅর্ডিনেট গুলো আরো রিফাইন করা হয়। ঠিক আছে, এবং রিফাইন করে যে নিউ স্ট্রাকচার ফ্যাক্টর আমরা পাচ্ছি সেটা আমরা যে রিফ্লেকশনের ইন্টেন্সিটি পাচ্ছি, অবজার্ভ করছি, তার সাথে মিলিয়ে দেখা। ঠিক আছে, এইভাবে মিলিয়ে 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 করা, এবং এটা রিপিটেড একটা প্রসেস, যতক্ষণ না ম্যাচ করছে আমরা করে যাব। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদের যেটা সিলেবাসে পয়েন্ট যেটা আছে ওই পলিক্রিস্টাল, ন্যানো ক্রিস্টাল, এইসব। ঠিক আছে, আমি বেসিক্যালি ন্যানো পার্টিকেল, ন্যানো ক্রিস্টাল নিয়ে কাজ করি। যাই হোক, তো ক্রিস্টাল ডাইমেনশনের ওপর ডিপেন্ড করে তিন ধরনের হতে পারে, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। ঠিক আছে, আচ্ছা, ক্রিস্টাল মানে কি, মানে ক্রিস্টালের ডেফিনেশন বা জিনিসটা কি কেউ বলতে পারবে? মানে কখন একটা জিনিসকে ক্রিস্টাল বলবো? অবশ্যই একটা সলিড, তো কখন একটা সলিডকে ক্রিস্টাল বলবো? ডিফিনাইট বলতে পুরোপুরি হয় না, মানে সিঙ্গেল ক্রিস্টাল হয় অবশ্যই, মানে ক্রিস্টাল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা না, না সেটা অবশ্যই, যেটা সেম থাকবে সেটা তখন আবার দুটো পার্ট হয়ে যাচ্ছে। যাই হোক, ক্রিস্টাল তাকেই বলবো যে সলিডের মধ্যে অ্যাটম গুলো রেগুলারলি আর পিরিয়ডিক্যালি অ্যারেঞ্জ থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক একটা আমার ডেফিনেশন বলতে পারি। এবার আইডিয়াল ক্রিস্টাল আমরা কাকে বলবো? যে এই রেগুলারিটিটা আমার কনসিস্টেন্ট, একদম তিনটে ডিরেকশনেই আমার রেগুলারিটিটা কনসিস্টেন্ট থাকছে, তার মানে কোনো ডিফেক্ট ফিফেক্ট কিচ্ছু নেই, সেটা হচ্ছে আমার আইডিয়াল ক্রিস্টাল। কিন্তু রিয়েলের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ডিফেক্ট থেকেই যায়। এই আমার একটা অ্যারেঞ্জমেন্ট, এই হলো, এই পরেরটাতেই দেখবো এই জায়গায় ধরো অ্যাটম নেই, বা এই অ্যাটমটা একটু এখানে সরে গেছে, এইরকম ডিফেক্ট, মানে এই লাইন বরাবর থাকার কথা একটু সরে গেছে, এইরকম অনেক কিছু ডিফেক্ট থাকে। ডিফেক্টের অনেক ভাগ আছে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। টাইপ অফ ক্রিস্টাল একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি আগেই, সিঙ্গেল ক্রিস্টাল, পলিক্রিস্টাল। সিঙ্গেল ক্রিস্টালে সব আমি বলে দিয়েছি এগুলো, যে আমার এই ইউনিট বা গ্রুপ অফ অ্যাটম সেটা রেগুলার আর কি রেগুলার ইন্টারভালে রিপিট হতে থাকে, অবশ্যই তিনটে ডিরেকশনে। ঠিক আছে, পলিক্রিস্টাল, হ্যাঁ
হুম 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 অবশ্যই। হুম না, ইকুইলিব্রিয়াম পারফেক্টলি এক্সিস্ট করবে না, ওই জায়গাটা একটা স্ট্রেন ক্রিয়েট হবে, স্ট্রেন স্ট্রেস এইসব ক্রিয়েট হবে। এবং আসার চেষ্টা করবে, অবশ্যই করবে, কিন্তু ওই অ্যাটমটার মধ্যে এনার্জিটা ও আরো মানে আরো ডেপথে চলে গেলে তুমি যদি ওই ওই সেই একই ইয়েতে চলে যাবে, ডি ব্যান্ড, এস ব্যান্ড, ওই সব। ডি ব্যান্ডের ওই এনার্জিটা এমন এনার্জিতেই রয়েছে, ওই এনার্জিটার জন্যই অ্যাটমটা অ্যাকচুয়ালি সরে গেছে। ঠিক আছে, মানে মানে স্ট্রেন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এটা একটা অন্য একটু কেমিস্ট্রিরও ব্যাপার রয়েছে, বা মানে ওই আর কি এনার্জি শেলের ব্যাপার রয়েছে। ডি ব্যান্ডের পজিশনটা একটুখানি পজিটিভ দিকে যদি চলে যায়, তাহলে আমার এটা হচ্ছে টেনসাইল স্ট্রেন, মানে একটা টান তৈরি হচ্ছে। উল্টোটাও হতে পারে, এই অ্যাটমটা এদিকে চলে গেলে হয়ে যাবে কম্প্রেসিভ স্ট্রেন, তখন ডি ব্যান্ডের এটা নেগেটিভ দিকে আর কি শিফট করে যাবে ডি ব্যান্ডের এনার্জিটা। ঠিক আছে, তো মানে আগের জায়গায় ফিরে আসতে চাইলেও ওর ভেতরে যে আমার এনার্জিটা রয়েছে ওটা ওকে ওই জায়গাটাতেই রাখছে। এবং তুমি যেটা বলছো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য তো ইকুইলিব্রিয়ামে থাকে, তো ওইখানে একটা স্ট্রেন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এবং সেটার একটা বেশ ভালো অ্যাপ্লিকেশন রয়েছে বাস্তব জীবনে। হ্যাঁ, ওই অ্যাটমের যে এনার্জি, ওই অ্যাটমের ভিতরে অনেক কিছুই অ্যাকচুয়ালি হয় অ্যাটমের ভিতরে, ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট সব কিছু। আচ্ছা, এখানে পলিক্রিস্টাল আমি একটা আঁকার চেষ্টা করছি। এখানে এখানে অ্যাটমগুলো এই ক্রিস্টালাইনটা এই জায়গাটায় রয়েছে, এখানে আবার ক্রিস্টালিনিটিটা আলাদা রয়েছে। মাঝে একটা বাউন্ডারি তো স্বাভাবিকভাবেই আছে, এইটাকে বলা হয় গ্রেন বাউন্ডারি। এই পাশে এটাকে যদি আমি গ্রেন 1 নাম দিই, এটাকে যদি গ্রেন 2 নাম দিই, স্বাভাবিকভাবে এদের বাউন্ডারিটাকে বলবো গ্রেন বাউন্ডারি। আচ্ছা, তো গ্রেন, এই গ্রেন কথাটা, গ্রেন এটাকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে একটা পলিক্রিস্টালের রিজিয়ন। ঠিক আছে, আচ্ছা, এই যে গ্রেনের সাইজ গুলো এটা কিন্তু মানে ভ্যারি করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ভ্যারি করতে পারে কি, সেভারাল অ্যাংস্ট্রম, ধরো 10 অ্যাংস্ট্রম হতেই পারে, সেভারাল অ্যাংস্ট্রম যেতে পারে। আচ্ছা, আর কি বলা যায় এটা নিয়ে? আর কিছু সেইভাবে নেই। 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল বিহেভিয়ার সেটা তো জানোই আর কি। ঠিক আছে, খুব মানে একটা একটা ডাইমেনশনেই আমি পাচ্ছি সেইভাবে, আর সেইভাবে অন্য ডাইমেনশনে সেটা 1 ডাইমেনশনাল ক্রিস্টাল হয়ে গেল। মানে এতই সরু, এতই একটা মানে তারের মতো। 2 ডাইমেনশনাল মানে একটা ফিল্ম, থিন ফিল্ম, ওগুলো সব 2D ম্যাটেরিয়াল। 2 ডাইমেনশনাল মানে এর থিকনেসটা এতই কম, মানে ওই একটা লেয়ার অ্যাটম কি দুটো লেয়ার অ্যাটম, খুবই কম আর নেগলেজেবল বাকি আমার ডাইমেনশনের তুলনায়। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সিলেবাসে কি রয়েছে? সিলেবাসে আচ্ছা, ন্যানো ক্রিস্টাল, মাইক্রো ক্রিস্টাল, ন্যানো ক্রিস্টাল। হ্যাঁ, ডোমেন থিওরি বলতে তুমি কি পড়েছো বলো? আলাদা আলাদা রকমের ম্যাগনেটিক মোমেন্ট থাকে, হ্যাঁ। হ্যাঁ, সেটা কি এটার সাথে মিল বলবো না, হ্যাঁ অনেকটা তো অ্যানালজি তো সেমই। ঠিক আছে, এই ডোমেনে আমার আলাদা আলাদা ম্যাগনেটিক মোমেন্ট। না না, বলা যেতে পারে না, ওই জিনিসটা আলাদা, ওই একইভাবে ভাগ করছি এটা। হ্যাঁ, মানে জিনিসটা এখানে ভাগ করা হচ্ছে আমার ইন্টার অ্যাটমিক প্লেন যেটা,
সেই প্লেনের উপর ডিপেন্ড করে। আর ওখানে ভাগ করা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। আসছি, ওগুলো তোমাদের সিলেবাসে বোধহয় আছে, ম্যাগনেটিজম কিছু ব্যাপার, ম্যাগনেটিজম না মানে ম্যাগনেটিক প্রপার্টির কিছু ব্যাপার রয়েছে। আচ্ছা, আর একটা তোমাদের সিলেবাসে দেখলাম একটা টার্ম মাইক্রো ক্রিস্টাল, নাম শুনে বোঝা যাচ্ছে যে ক্রিস্টালের আমার ডাইমেনশন গুলো মাইক্রোমিটার অর্ডারের হবে, মাইক্রো ক্রিস্টাল সেগুলোকে বলা হয়। আর ন্যানো ক্রিস্টাল আছে, ন্যানোমিটার রেঞ্জ অর্ডারের ক্রিস্টাল লাইন যদি থাকে সেগুলোকে ন্যানো ক্রিস্টাল বলা হবে। এবং ন্যানো ক্রিস্টালের হ্যাঁ থাকতেই পারে, হ্যাঁ থাকতেই পারে অবশ্যই, তখন সিঙ্গেল ক্রিস্টাল বলুন সেটা, ঠিক আছে। আচ্ছা হলো, আর আর ন্যানো ক্রিস্টালের বিভিন্ন প্রপার্টি বোধ হয় তোমাদের সিলেবাসে আমি দেখছিলাম আছে, আমি আর অত যাচ্ছি না, মানে বলতে গেলে অ্যাকচুয়ালি এটা আমারটাও বলতে গেলে আমি অনেক কিছুই মানে বলে দেবো। তো তোমাদের কলেজে কতটা কি পড়ায় সেটা আমাকে দেখিও, তারা মানে সেটা দেখেই আমি ততটুকু বলবো। আর কলেজে কি কিছু স্টার্ট হয়েছে? বাহ, ভালো, তো বেসিক জিনিসপত্রগুলো একটু ঝালাই হয়ে যাচ্ছে বেশ। আর ওইদিকে অ্যাটমিকের কিছু স্টার্ট হয়েছে? হ্যাঁ, যা যা করাচ্ছে আমাকে পাঠিয়ে দিও, আমি অ্যাটমিকটা স্টপ রেখেছি ওই কারণে। বেশ, আমি স্টপই রেখেছি ওই কারণে যে কলেজে কিরকম কি করাচ্ছে সেটা আর কি দেখবো। মলিকিউলার স্পেকট্রোস্কোপি হচ্ছে, তোমাদের সিলেবাসটা এবার মানে বেশ বড় সড়ই আছে যা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, নিউক্লিয়ার ফিজিক্সটা মোটামুটি মানে মানে অনেক কিছু অ্যাকচুয়ালি মনে রাখতে হয় নিউক্লিয়ার ফিজিক্সে। তো নিউক্লিয়ার ফিজিক্সটা আমি একটু হয়তো পরের দিকেই ধরবো, ঠিক আছে, কারণ এইগুলো এগুলো করতে করতে লেজারটা ছোট, হ্যাঁ লেজার পার্টটা না হয় পড়িয়ে দেওয়া যাবে একদিন ছোট্ট করে, আমাকে যা যা হয়েছে আমাকে একটু পাঠিয়ে দিও। আর নিউক্লিয়ার ফিজিক্সটা কিন্তু আমি একটু কম গুরুত্ব বা কম জোর দেবো, আমি আগে থেকেই বলে রাখছি, কারণ এইগুলো করাতে করাতেই হয়তো অনেকটা টাইম পেরিয়ে যাবে। তো ওইটা কিন্তু তোমরা একটু নিজেরা করতে থেকো, যদি কিছু অসুবিধা হয় সেটা আমাকে পরে বলতে পারো, আমি পরে ওটা দেখবো। কারণ মানে এইগুলো আর কি হিউজ হিউজ ব্যাপার, ঠিক আছে, এই সলিড স্টেট তারপর অ্যাটমিক মলিকিউলার এগুলো হচ্ছে, আমি বেসিক্যালি এই দুটোর ওপর জোর দেবো, মানে এই দুটো আমি আগে পড়াবো, ঠিক আছে। বেশ, পরের দিন আমি সলিড স্টেটই স্টার্ট করব, এটা হচ্ছে ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরিটা স্টার্ট করব, আমি চেষ্টা করব